একটা বন্ধুর গান একটা। আমি মরমে মরি, কারে প্রকাশ করি, কারে বোঝাই মনের বেদনা, বালির বেদনা। ফুল যে ফুলের মতো মরশুমে ফুটে, ওই কাজল ভ্রমর হতে আমি আর পারলাম না। ফুল যে ফুলের মতো মরশুমে ফুটে, ওই কাজল ভ্রমর হতে আমি আর পারলাম না। বন্ধু বিনে এ কথা কারে কই, বন্ধু বিনে এ কথা কারে কই, কারে জানাই মনের বেদনা। ও গো বন্ধু এলে বন্ধু মিলে না, আমি মরমে মরি, কারে প্রকাশ করি, কারে বোঝাই মনের বেদনা। বাজারে গেলে কত জিনিস মিলে, বন্ধু গেলে বন্ধু মিলে না। ও গো বন্ধু গেলে বন্ধু মিলে না, আমি মরমে মরি, কারে প্রকাশ করি, কারে বোঝাই মনের বেদনা। আমি মরমে মরি, কারে প্রকাশ করি, কারে বোঝাই মনের বেদনা। হ্যালো, নমস্কার, সত শ্রী আকাল, আদাব। বুঝতেই পাচ্ছেন আজকে আমার গেস্টকে, আমার অত্যন্ত প্রিয় বন্ধু। প্রথমে গানটা শুনি বুঝতে পেরেছেন, তারপরে দাদা, এবং আমাদের দুজনের সম্পর্ক অনেক দিনের। আর থ্যাংক ইউ স্বপনদা, তুমি আমার এপিসোডে এসছো গেস্ট হয়ে। এটা আমি এটা এটা তুমি যে ডেকেছো, এর জন্য আমি খুব আহ্লাদিত আর কি। খুব ভালো লেগেছে, কারণ তুমি ভীষণ গান বাজনার মানুষ, আর আমরা তো গানের মধ্যে দিয়ে তো বাঁচতে চাই, মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাই, নানা প্রতিকূলতার মধ্যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেইটা তো আলোচনা করব। এবং তুমি খুব স্পষ্ট বক্তা, যেটা আজকের দিনে খুব দরকার। প্রথম একটা প্রশ্ন যেটা সবাইকেই আমি করে আসছি, এবং সবাই নানা রকম উত্তর দিচ্ছে, এবং সেটাও আমার একটা জানার মধ্যে রয়েছে। সেটা হচ্ছে, তোমার কাছে মিউজিকটা কি? হোয়াট ইজ মিউজিক টু ইউ? মিউজিক লাইফ, মিউজিকটা একদম বাঁচার রসদ মিউজিকটা। এবং আমি খুব নিজেকে ভাগ্যবান মনে করি যে ওপরওয়ালা আমাকে মিউজিকটাকে ভালোবাসতে শিখিয়েছে। এটা একটা সবচেয়ে বড় জায়গা লাগে। ধরো এমন হতো যে মিউজিক থেকে এক একজন তো একটা জিনিস ভালো লাগে, তাকে ভালোবাসতে শেখায়। আমাকে এটা শিখিয়েছে, আর এটার জন্য আমি খুব কৃতজ্ঞ। এবং এটা নিয়ে যে আমি ভাবতে পারছি, এটা আমার কাছে ভীষণ একটা প্লেজার, যে সঙ্গীত নিয়ে আমি ভাবি। সঙ্গীত আমার জীবন। এবং আমি তো ভাবতেই পারি না যে সঙ্গীত আমার জীবন চালায়, আমার আমার সমস্ত কিছু, আমার পরিবার, আমার সমস্ত কিছু এই সঙ্গীত থেকে আমার পাওয়া। আমি এতটা আশা করিনি। তোমার এই জার্নিটার একটু আমাকে বলো। ধরো এই যে তুমি বললে যে আমরা যেটা ভালোবাসি সেটা যদি জীবিকা হয়। ধরো আমরা একটা সময় ছেলেবেলায় বাড়িতে তোমার গান। ছেলেবেলাটা কোথায়? ছেলেবেলাটা আমার মানিকতলা। তুমি কলকাতারই ছেলে? কলকাতা ছেলে পুরোপুরি একদম। মানে পড়াশোনা? হ্যাঁ নর্থ ক্যালকাটা? হ্যাঁ, একদম। মানে আমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবই আমার শহরে। আচ্ছা। পরে অনেকে ভাবে গ্রামের গান গাই বলে ভাবে হয়তো অমুক জায়গা থাকে তমুক জায়গা থাকে, তা নয়। কিন্তু আমি জানি না কীভাবে গ্রামের গান বা গ্রামটাই মানে যা মানে আমাকে কিভাবে ভালো লাগিয়েছে। আমার ছেলেবেলায় আমার যখন গরমের ছুটি, শীতের ছুটিতে আমি কিন্তু, আমার পিসিমার বাড়ি ছিল কাছড়াপাড়া, এবং অসাধারণ সুন্দর একটা জায়গা। মানে আমি বাজিয়েছি কাছড়াপাড়াতে শাস্ত্রীয় সঙ্গীতের একটা দারুণ চল ছিলই বলবো, এখন হয়তো হচ্ছে ছোটোখাটো। আমরা অনেক ভালো ভালো কনসার্ট তখন খুবই এনরিচড একটা, রাইট, ভেরি রিচ।
সুন্দর একটা গ্রাম, মানে এখন শহর হয়ে গেছে, মানে টাউন হয়ে গেছে। হ্যাঁ, এখন হয়ে গেছে, কিন্তু সেই সময়টা আম, জাম, কাঁঠাল ঘেরা সেই একটা পিসিমার জগদ্ধাত্রীর বাড়ি। জগদ্ধাত্রীর বাড়ি, জগদ্ধাত্রী ঠাকুরকে নিয়ে পিসিমা থাকতেন। আর তার প্রতিবেশীরাই তার সবচেয়ে বড় আত্মীয় স্বজন। কারণ আমরা তো দূরে থাকতাম, দেখতেও তো তারাই বিপদে আপদে। তারাও পুরো গ্রামটা খুব ইনভলভ, মানে ওই জগদ্ধাত্রী বাড়ি ঘিরে। তা আমি মাঝে মাঝে যেতাম, আমাদের বাড়ির লোক যেত, কিন্তু আমার যাওয়াটা ফিক্স ছিল। ওই গরমের ছুটি, শীতের ছুটি যখন পেতাম আমি ওখানে যেতাম। এটা যে প্রথম ওটার সঙ্গে সখ্যতা, মানে ওই জায়গা। তারপর আমি পরবর্তীকালে আমার দাদু, সে আমার মামাতো দিদির দাদু আর কি, মানে আমার খুব নিকটাত্মীয় না হলেও কিন্তু ভালো লাগা থেকে সম্পর্কটা আরও গভীর হয়ে যায়, সেখানে যেতাম। এইভাবে আশেপাশে বিভিন্ন উৎসব টুৎসবে যাওয়া, এরকমভাবেই আমার কিন্তু ওই সখ্যতা। কাঁচরাপাড়া এবং ওই বনগা। বনগা, তারপর আমি এমন হতো, সে হয়তো বন্ধু, তার সঙ্গে আলাপ হলো, সে হয়তো সুন্দরবন থাকে, ওই সুন্দরবনের লোভে তার সঙ্গে বন্ধুত্বটা বাড়িয়ে তুলতাম, যে তার বাড়ি ওখানে আছে। তখন তোমার সঙ্গীত শিক্ষা শুরু হয়নি? না না, সঙ্গীত শিক্ষা মানে কি, সঙ্গীতটা কিন্তু আমার যা কিছু, আমি তোমায় বলছি, সেটা ছেলেবেলায় আমার বাড়িতে বড়দি গান গাইতেন, আমি তবলা শিখতাম, একজন অন্ধ মাস্টার আসতেন দিদিকে শেখাতেন। আর উনি, ওনার সঙ্গে আমি তো অনেক তখন খুবই ছোট, তখন ওনার কাছে আমি তবলা শিখলাম। তা সেইভাবে একটা সঙ্গীতের সঙ্গে যোগ ছিল। তারপর আমি ইনভলভ হলাম ফুটবলে। ফুটবল আমার ধ্যান জ্ঞান, মানে আমার কিন্তু সেই সময় কিন্তু আমার স্বপ্ন যে আমি ফুটবলার। মেসি হবো, মেসি না তখন পেলে, আমাদের তো পেলে তখন পেলে, তখন পেলে, মানে খেলোয়াড় হব, খেলোয়াড়ে আমার মানে মানে একেবারে। তারপর ধরো ক্লাস 9-এর সময় আমার একটা টাইফয়েড হলো, 8-9 ওই সময়টা। তারপর খেলাটা বেশ স্থগিত হলো, ওই সময় খেলতে পারিনি বেশ কিছুদিন। কিন্তু ওই সময় আবার স্কুলে আমি কীভাবে জড়িয়ে পড়লাম, স্কুলে নাটক হবে, তখন আমাকে সবাই দেখা হচ্ছে, তা একজন করতে পারবেন, তখন হুট করে আমি বললো, এই তুই কত দেখি করতে গিয়ে দেখলাম যে আমি পেরে গেলাম, সেও খুব খুশি। তারপর পেরে গেলাম, ওই যে পেরে গেলাম, আমার অভিনয় এত ভালো লাগলো লোকের, আমার নেশায় ধরে গেল সেই থিয়েটারে। তারপর থেকে থিয়েটারটা একটা নেশা হয়ে গেল। ও, এটা আবার কোন, তখন কলেজে গেছো? না, তখন স্কুলে। ও আচ্ছা। 9-10-এ। তারপর আমি যখন, এবং স্কুলে থাকতে ক্লাস 11-এই আমাদের একটা গ্রুপ হলো সংসপ্তক বলে একটা। সেই সংসপ্তক, আমরা তখন মাঠে ঘাটে থিয়েটার করতাম। আমি তখন অতটা রাজনৈতিকভাবে যুক্ত ছিলাম না, কিন্তু আমার বড় যারা ছিল তাদের একটা আদর্শ নিয়ে তারা থাকতো, এবং সেটা আমার ভালোও লাগতো। আমরা মাঠে ঘাটে থিয়েটার করতাম, মানে স্ট্রিট থিয়েটার যা। এবং তখন আমরাও শুধু করতাম না, সিলুয়েট বলে একটা নাট্যদল করতো কার্জন পার্কে, খোলা মানে মাঠে। তারপর বাদল সরকারের শতাব্দী করতো, তা এর থিয়েটার করতাম আমরা। এবং সেই সময় থিয়েটারের উপর একটা আক্রমণ হলো, বোধহয় তোমার মনে থাকবে, 20শে জুলাই 1974, সেই প্রবীর দত্তর উপর প্রবীর দত্ত মারা গেল, সেখানে আমি গুলি চালানো হলো। হ্যাঁ, হ্যাঁ, মানে গুলি চালানো, মানে ওকে টর্চার করি, মানে সেই সময় যেটা হলো আর কি, পদপিষ্ট হয়ে মারা যাওয়ার ওরকম আর কি ঘটনা ঘটলো তখন। ওই টালমাটাল অবস্থায় তারপর আমাদের নাটক গ্রুপটাও নানা কারণে ভেঙে গেল। মানে সেটা হয়, থিয়েটার গ্রুপে নানা রকম অশান্তি হয় কিছু কিছু বড়দের মধ্যে। ভানু বন্দ্যোপাধ্যায় একটা কথা আছে খুব মজার, যে গ্রুপ থিয়েটারে 1.5 জন পর্যন্ত ঠিক আছে, 2 জন যদি ট্যালেন্টেড 2 জন যদি হয়ে যায়, তাহলে 2টো গ্রুপ হয়ে যায়। সবই কিন্তু একই চিন্তা, একই কথা বলছে, অথচ একসঙ্গে নয়। এই জিনিসটা কিন্তু আমাকে না ভাবায়। ধরো আমাদের এই সঙ্গীত জীবনে তুমি দেখো, আমরা কিন্তু যখন যে কথাগুলো বলি, সেই কথাগুলো কিন্তু একই কথা বলি, একসঙ্গে বলি না, একসঙ্গে হতে পারি না। হয়তো একসঙ্গেও বলি, কিন্তু একসঙ্গে ভাবি না, বা একসঙ্গে ওই ভাবনাটাকে পালন করি না, যাপন করি না। এটা কিন্তু খুব জটিল একটা কথা, কিন্তু ভেবে দেখো এটা, নিশ্চয়ই, যে আমরা বলছি যেটা আদর্শের কথা একসঙ্গে, যেটা করা উচিত, কিন্তু আমরা সবাই আলাদা। কিন্তু না, এটা আমার মনে হয় আমরা যে আখের নিয়ে ভাবছি, না, সেটা আমি যে বলছি যেটা, সেটা কত মানছি, সেটা মানছি না। প্রথমে কি যেটা বলছি সেটা সত্যি বিশ্বাস করে বলছি। এখানকার কথাই যদি বলি, তুমি দেখবে ম্যাক্সিমাম লোক যেটা বলছেন, দে আর নট শিওর। না, একটা শিওর হয়ে বলা তো, মানে একটা, মানে আমি এর মধ্যে নিজেকে ঢুকিয়ে দিলাম। না, যেটা বলছে ধরো শিওর, মানে সেটা বলছে, তার মানে
ব্যাপারটা আরও ভয়াবহ, কিন্তু সেটা পালন করছে না জীবনে, সেটা পালন করছে না। সে জানে কিন্তু এটার পেছনে আজকে আমি যেটা বলছি, স্বপন তুমি ভাবছো হয়তো স্বপনদা যেটা বলছে এটার এক ঠিক নয়, এটার কিন্তু এটা হওয়া উচিত, কিন্তু সেটা ভাবতে গেছি বড়টাকে ঠিক হবে না, তা সেটা বলছে না কিন্তু, হ্যাঁ সেটা বলছে না। আমার এইটাই বলছি, তার মানে যেটা বলছে সেটা বিশ্বাস হ্যাঁ। করছে না, বিশ্বাস করলে আবার পিছিয়ে যাবে। কারণ ধরো আমি কথা বলছি, যে কেউ একজন বললো, আমি যে প্রশ্ন করলাম যে রিয়েলিটি শো থেকে কি আহ, যদি চলে রিয়েলিটি শোতে তোমার নতুন গানের কথা বলো, তোমরা নতুন গানের আর্টিস্ট, তোমরা গিয়ে রিয়েলিটি শোতে তাহলে তোমরা কি করো? তোমরা পুরোনো গানই তো হয়, সেগুলিতে জাজ করো, তোমরা বলো না যে পুরোনো গান কেন একটু হ্যাঁ, হোক, হ্যাঁ। কিন্তু নতুন গান একটু নতুন বেশি গান হোক। কেন? দেখো এই যে সঙ্গীতের ক্ষেত্রে, এই যে থিয়েটারের ক্ষেত্রে বললাম 1.5 জন থেকে 2 জন হলে 2টো দল হয়ে যায় আজকাল। তার থেকে খারাপ অবস্থা কিন্তু সঙ্গীতের জায়গায়। একটা থিয়েটার তবুও কালেকটিভ আর্ট, হ্যাঁ, কিন্তু সঙ্গীতের জায়গায় আমরা বিচ্ছিন্নভাবে যারা আমরা রয়েছি সেখানে কিন্তু আরও এখন সময়ের কথা আমরা বলি না। সময়ের কথা, সে দেখো আর্ট ফর্মে আমার যেটা গান, আমি গানের মধ্যে দিয়ে আমি করবো, সব কিছু করবো, কিন্তু সময়ের সঙ্গে থাকা, সেটা একটা মার্জিন পর্যন্ত আমরা থাকতে পারি, যেটা থিয়েটারে একসময় ভীষণভাবে ছিল থিয়েটারের মধ্যে, কিন্তু যেটা এখন সেই তুলনায় আমরা পাই না, না, সময়ের পাই কথা না, বলে না। পাই না। সময়ের আগে কথা বলে আগে না, একটা সময় আর সেই কনভিকশনটাও নেই। থিয়েটারে আমাদের বিশেষ করে বাংলা থিয়েটারে একটা অন্য মর্যাদার জায়গা ছিল, যেটা সঙ্গীতে ছিল না, একসময় এটা ছিল, এখন কোনো জায়গায় নেই। না, তোমার ওই জায়গাটা থেকে আবার আসি, তোমার যে জার্নিটা, হ্যাঁ 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 তুমি নাটক তোমার পছন্দ হতে শুরু করলো, হ্যাঁ। তারপর কি হলো একটু বলো। আচ্ছা, নাটক যখন হলো তখন আমাদের গ্রুপের মধ্যে ওই যে সমস্যাটা হলো, 1.5 থেকে 2 হয়ে 1.5 গেল। থেকে 2 হয়ে গেল, 1.5 থেকে 2 হওয়ার ফলে ভেঙে গেল গ্রুপটা। কিন্তু আমি তখন মনে হলো না, আমি তো এইসব কিছু বলতে, আমার তখন নেশা থিয়েটার, মারাত্মক নেশা, যে আমি এভাবে বসে থাকবো না। আমি চলে গেলাম বাদল সরকারের সঙ্গে, আর বাদল সরকারের সঙ্গে তাদের গ্রুপের ছেলেমেয়েরাও আমাকে চিনতো, কেন আমরা একসঙ্গে থিয়েটার করতাম। ধরো একদিন আমরা করলাম, একদিন তারা হলো, তাদের থিয়েটার গিয়ে আমি বসতাম। আর বাদল সরকারের যত থিয়েটার, সেই অ্যান্টিপ্রোসেনিয়ামের যে থার্ড থিয়েটার, ওনার যে একটা থিওরি, মানে ওনার যে ভাবনা, সেই ফর্মে উনি থিয়েটার করতেন থিওসফিক্যাল সোসাইটিতে। তখন নিয়মিত আমি যেতাম, মানে ওনার সব থিয়েটার দেখতাম, একটা থিয়েটার 3-4 বার করে দেখতাম। আমার ভীষণ ভালো লাগতো। আর আসলে কি তখন না আমার ভীষণ কাজ, মানে থিয়েটার করতে হবে। তখন তুমি স্কুলে না, স্কুল তখন ক্লাস 11-এ, হ্যাঁ তখন তো 11 ছিল। তখন আমি তো তোমার বাড়ি থেকে সেই এটা অ্যালায়েন্সটা ছিল যে তুমি যাও গিয়ে ক্লাস না 11-এ তো বাড়ি থেকে ছাড়ে না না। না সেটা লুকিয়ে করতে হয়েছে। ও, কারণ বাড়ির পরিস্থিতি যা ছিল, সেখানে উচ্ছ্বাসে এটা করা সম্ভব হতো না। এই ব্যাপারে কিন্তু আমি বলবো আমার দাদার ভূমিকা আছে, মানে এই ছেড়ে দেওয়াটা। প্রথম হচ্ছে আমার মার মধ্যে আর্ট অ্যান্ড কালচারটা ওই দিক থেকে এসছে, কারণ আমার বাবা ছিলেন চিত্রকর, আচ্ছা তিনি হচ্ছেন পূর্ববঙ্গের, হ্যাঁ আচ্ছা। পূর্ববঙ্গের চিত্রকর ছিলেন। তা মাও সেই আর্ট, বাবার মা সুন্দর গাইতে পারতেন, সুন্দর ছবি আঁকতেন, অসাধারণ, আলপনা দিতে পারতেন অসাধারণ। কিন্তু আগেকার দিনে তো এই উৎসাহ দেওয়া হতো না, মেয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া, আর এইসব কারণে মার একটা সুপ্ত ইচ্ছে ছিল, মানে মার ইচ্ছেটাই হয়তো আমার মধ্যে দিয়ে এইভাবে হয় না, একটা জেনারেশন আটকে যে একটা ইচ্ছে, কিন্তু পরের জেনারেশানে জেগে ওঠে, সেটা আমি মার স্ট্রাগলটা হয়তো আমার মধ্যে দিয়ে রিলে হয়েছে। আর দাদা ছিলেন সবচেয়ে বড়, আর বাবা সেই সময় শয্যাশায়ী ছিলেন, মানে স্ট্রোক হয়ে গিয়েছিল। দাদাই একমাত্র আর্নিং মেম্বার আমাদের, আমরা 6 ভাই বোন। তা এত কিছু সামাল দেওয়ার মধ্যে কিন্তু আমাকে কখনো আমার এই কাজের মধ্যে কখনো কিছু এগুলো করেনি। আর আমার নিজেরও খারাপ লাগতো যে ওই পরিবেশের মধ্যে আমি গান গেয়ে বেড়াচ্ছি, করছি। গানটা এসছে পরে, গানটা তো এমনি সঙ্গে রয়েছে। যখন ফুটবল খেলতাম, বাই দ্য ওয়ে, যখন ফুটবল খেলতাম তখনই কিন্তু ফুটবল খেলার পর মন ধরে বলতে একটা তখন একটা গান কর। তখন কি গান? তখন ধরো হেমন্ত মুখোপাধ্যায় পালকি চলে, রানা ছুটে তার ঝুমঝুম ঘন্টা বাচ্চারা, ছল চৌধুরী নানা গান টান, তারপরে কিশোর কুমারের গান, কিশোর কুমার আমি ভীষণ ছোটবেলায় খুব ভক্ত ছিলাম। এইসবগুলো ছিল, যার ফলে গানটা কিন্তু সবসময় আমার সঙ্গী হয়েছিল। থিয়েটারের মধ্যেও কিন্তু আমি যখন থিয়েটার করতাম গার্জন পার্কে, তখন গলা ছেড়ে গান গাইতাম, গান গেয়ে জড়ো করতাম লোককে, তারপর আমাদের থিয়েটার হতো। সেই গানটা একটা বলি, গাজির গান দেখো।
আমি আগে করি পয়গম্বরের শরণ বন্দনা, তারপরেতে গাদির গান শুনেন সর্বজনা, শুনেন বন্ধুগণ, শুনেন শুনেন বন্ধুগণ, দিয়া মন দেশের কহানি, এই সম্প্রতি হইয়াছে যাহা লোক জানা জানি, শুনেন জবর খবর, শোনেন জবর খবর, শুনেন জবর খবর, মরা কবর থেকে উঠবে নেছে, আর কাটা ছাগল নাজের চোটে 7 বার উঠবেন হেসে। এমন আজব কথা, এমন আজব এমন আজব কথা শুনে ব্যথা পাবেন সত্য কথা, ওই লম্বা চৌড়া বাকি শুনে ধরবে আপনার মাথা। লেনিনের দেশের নেতা, লেনিনের দেশের নেতা, লেনিনের দেশের নেতা ব্রেজনেভ হোতা আইলেন মোদের দেশে, আর গন্ডায় গন্ডায় চুক্তি হইল কত কলম পিছে। নেকা চৈতন্য, নেকা চৈতন্য, নেকা চৈতন্য মান্য গণ্য কত মহাজন, এই বিভেদ কইরে দেশটারে ভাই দিল রে বন্ধন। এমন বদের ধারী, এমন বদের ধারী, এমন বদের ধারী, নেকা ভারী, অহিংসাকে ভুলে ওই সামরিক চুক্তি হইল গেল কাঁচা খুলে। ভিলাই বানাইলো, ভিলাই বানাইলো, ভিলাই বানাইলো, পিঠ কিলাইলো ওই রাশিয়ান, আরে রেডিওতে শুনি রোজ ওই সমাজবাদের গান। দেশে খাদ্য নাই, দেশে খাদ্য, দেশে খাদ্য নাই, কি বালাই জোরদার চাষি শশী, আর এরকম ভাবে বিশাল গান। বিশাল নারণ। এই যে তুমি গাইছো মানে সমনা, ওই পরিষ্কার তোমার মধ্যে একটা, তুমি থিয়েটার পার্সোনালিটি পুরো বেরিয়ে আসছে, তোমার এক্সপ্রেশন দারুণ দারুণ। মানে ওই থিয়েটার কিন্তু আমার গানকে খুব এটা সমৃদ্ধ করে। কার কম্পোজিশন? এটা সেই সময় অসীম দাস প্রথম লিখেছিলেন এই গানটা, তারপর ওটার নানান পরিমার্জনা করে প্রতি সময় এই গানটা হতো কি এডিটেড হতে থাকতো, যা যা ইস্যু আসছে গানটা পাল্টাতে থাকতো। কোন ইয়ার এটা? এটা এটা হবে 1974, 1972-73 থেকে। আমি তো পরে একটু পরে এসে তখন ওই 74-এ এসে তখন এই গানগুলো তখন গাইছি। এই ধরনের আরও অসংখ্য গণসঙ্গীত অসাধারণ। আমার ইচ্ছে আছে কখনো ওই গানগুলো গাইবার। দারুণ দারুণ কি দারুণ। সুন্দর সুন্দর। তারপরে বলো এই নাটকের ফর্ম থেকে এবার জাম্পকাট করি যে কিভাবে তুমি সঙ্গীত এই গান, শিক্ষায় গেলে। এই গান, এই যে লোকজন জড়ো করতাম, এইগুলো কিন্তু বাদলদা বা বাদলদার গ্রুপের, ধরো সেদিন হয়তো বাদলদার নাটক আছে, আমাদের শুধু গান আছে, আমরা জড়ো করলাম। এগুলো শুনেছেন, মানে তখন আমাদের বাদলসাগর ওখানে যাওয়ার পর যেটা হতো, থিয়েটারের মাঝে মাঝেই বলতো বাদলদা, এই শোনো আজকের আমাদেরকে হয়ে রিহার্সালের পর স্বপনে গান শুনবো, বুঝতে পেরেছো? আচ্ছা। তা মানে এরকম মাঝে মাঝে এরকম হতো। তা আমি খুব গান গাইতাম, তার বাদলদা আমাকে খুব উৎসাহ দিয়ে। তখন কোনো ইনস্ট্রুমেন্ট বাজাও না, খালি গলায়? খালি গলায়। তখন আমি ইনস্ট্রুমেন্টটা আপনি করি, তখন গানটা খালি গলায় গাইতে পারি। ছোটোবেলা থেকে খালি গলায় গানটা আমি গাইতে পারি, ইনস্ট্রুমেন্ট থাকলে তো কোনো অসুবিধে নেই। তবে আমি এখন কিন্তু মানে কিছু কিছু জিনিস কোনো মহান মানুষের মিলে গেলে যেমন ভালো লাগে না, যেমন রবি ঠাকুর ভীষণ মুক্ত কণ্ঠের গান পছন্দ করতেন, আমারও ভীষণ পছন্দ এটা। তখন মনে হয় আমার তো বেশ ভালো, ভাবনাটা তো ঠিক আছে, মুক্তকণ্ঠের গানে না একটা অন্য ক্ল্যারিটি, অন্য একটা ব্যাপার পাওয়া যায়। নিশ্চয়ই নিশ্চয়ই। এ ধর বাজাতে হট করে নাটক করতে গিয়ে তখন এই যে ড্রামার ব্যাপারটা যখন এসে গেল, তখন না বাজিয়ে তখন আমি অন্যভাবে গাইতে শুরু করে দিলাম। এই মুক্তকণ্ঠে গানে একটা মজা আছে। তাই যাই হোক, এই হতে হতো তখন বাদলদা বললেন, শোনো গান আমরা থিয়েটার করার, আমরা থিয়েটার করবো, আমাদের তুমি থিয়েটার করো কিন্তু তুমি গানটাতে বেশি মানে প্রাধান্য দাও। উনি আমায় বললেন, তুমি গান করো, যার যেটা কাজ তুমি গানটা করো। আমার থিয়েটার তো ভালোবাসি, ওই গানের মধ্যে দিয়েও তো তুমি এই ব্যাপারটা করতে পারবে। সত্যি গানটা আমি যখন পরে গানটাকে আমি দেখলাম থিয়েটার না আমার জড়িয়ে ধরে এসে, মানে কারণ কি এই যে লোকগানগুলো তো এক একটা চরিত্র, ছোটো ছোটো এক একটা গান এক একটা চরিত্র। আর লোকগানই একমাত্র গান যেখানে তুমি অনেক কিছু বিষয় জড়িয়ে আছে, যেগুলো সব কিছু ভীষণ ইন্টারেস্টিং। ধরো একটা ভাষা, যেই গ্রুপে যে গ্রুপের হ্যাঁ, যে তার যে ভাষা এবং সেই মানুষগুলো, তাদের দুঃখ কষ্ট, তাদের আচার অনুষ্ঠান, তাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, তাদের ইকোনমিক কন্ডিশন সব কিছু জড়িয়ে রয়েছে। এবং আমি যখন পরবর্তীকালে অ্যানথ্রোপোলজি থেকে ফেলোশিপ পেলাম, তখন কিন্তু আমার অন্যরকমের চোখ খুলে গেল।
ডক্টর অজিত দণ্ড তখন ডিরেক্টর ছিলেন। উনি ব্যাপারটা ভেবেছিলেন আমাকে দিয়ে যে দেখো অ্যানথ্রোপোলজিতে তো আমাদের তো কোনো ওদের দুটো রয়েছে, কালচারাল অ্যানথ্রোপোলজি, ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি। ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি হচ্ছে যে একটা মানুষের চুলের গঠন, শারীরিক গঠন, তার মুখ চোখের গঠন, তার রক্তের গ্রুপ সব কিছু মিলিয়ে একটা উপজাতিকে একটা Define করা হয়। আইডেন্টিফাই করা হয়। আবার থ্রু কালচারও হয়। থ্রু কালচার কী হয়, যে এই যে খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, তাদের কথাবার্তা, তাদের আচার। হ্যাঁ আচার অনুষ্ঠান, উনি চেয়েছেন থ্রু মিউজিক আইডেন্টিফাই করা। আমার এই বিষয়টা ভীষণভাবে, তখন তো আমি অত জানতাম না, কিন্তু এই ব্যাপারটা উনি আমাকে খুব উৎসাহ দিয়েছেন এবং সেই কাজটাই আমি করেছিলাম তখন খাসি গারো হিলসে গিয়ে। না, তবে তোমার শেখাটা কবে থেকে, এখান থেকে একটু আসি। শেখাটা তারপর এখনো তো গান না মানে শেখা শুরু হয় না শেখা মানে কি বলতো, বাড়ির তো গান বাজনা হতো, শুনে আমি সব গানই তুলে ফেলতে পারতাম। না, কিন্তু এটা শেখার হ্যাঁ দরকার না আছে। শেখা অবশ্যই সেটা কিন্তু তো আমার হলো এসে, তারপর আমি যেটা লোকগানটা শিখলাম সেটা হচ্ছে হেমঙ্গ বিশ্বাস, রনেন রায়চৌধুরী। ভগবানের কাছে গিয়ে হ্যাঁ শিখেছি। একদম কাছে গিয়ে নয়, মানে কাছে থেকে এবং এটা গুরু শিষ্য নয়, তার মানে থেকেও বেশি। একটা তার থেকে অনেক বেশি, মানে কোনো সময় হয়তো গানই হলো না, শুধু আড্ডা হলো। তাই তো। মানে তাদের সময় কী কী ঘটতো, রনেনদার সঙ্গে আমি যখন কথা বলতাম তখন রনেনদা সেই সময়ে সেই যুগে ওনারা প্রথম যখন কমিউনিস্ট হলেন, সেই আন্ডারগ্রাউন্ডে সেই তখন তো এই বিষয়টা তখন জেলে গিয়েছিলেন উনি সেই সময় আমাদের স্বাধীনতার পূর্বে আর কি। তখন কোন জেলারের জেলে যে পাহারাদার, তার কাছে একটা গান শিখেছিলেন, সে তো শ্রীহট্টের গান গাইবে, তা সেই গানটা আমি যখন শিখছি সেটাকে ঘিরেই কাহিনীগুলো কিন্তু চলে আসছে। তারপর কালিদাস, তারপর হেমাঙ্গদার মতো মানুষ কিন্তু, ওরে বাবা। হ্যাঁ তারপর আমি সলিল কালিদাসদার কাছে তুমি যে ওনার কাছ থেকে আমি শুনেছিলাম, ওনার সাথে আমার একটু কন্ট্যাক্ট ছিল। তো হ্যাঁ, বল তারপরে। কালিদার কাছে আমি দোতারাটাও শিখেছি। তারপর আমি পেলাম নিহার বড়ুয়া। আচ্ছা। নিহার বড়ুয়া হচ্ছে প্রমথেশ বড়ুয়ার 2 বছরের ছোট বোন। কি অসাধারণ মানুষ, আর কি শিক্ষা দীক্ষা, কি রুচি, মানে আমি এরকম জ্ঞানী, আমি এরকম বিদুষী মহিলা আমি খুব কম দেখেছি। এবং ওনার কাছে যে ভালোবাসা পেয়েছি, আমি তখন গ্রামের যেতে ভালোবাসি, তখন আমি যেতে চাইলাম যে আমি গৌরীপুরে যাব। গানের মধ্যে দিয়ে যেসব রেফারেন্সগুলো পাচ্ছি, তো যেই নদী, গদাধর নদী, হ্যাঁ, তারপর যেসব ছোট ছোট জায়গার নাম, আমার সেই জায়গাগুলো দেখতে চাই। আমি তখন নিহারদিকে বললাম, নিহারদি আমি একটু যেতে চাই। উনি যাবে, ঠিক আছে। উনি একটা চিঠি লিখে দিলেন যে ওনার ছেলের নাম মন্টি, স্বপন আমাদের ঘরের ছেলে, দেখো ওকে, কোনো যেন ওর অসুবিধা না হয়। আমি ভাবতে পারি না, রাজবাড়ির মেয়ে উনি, কি ভালোবাসা, আর এই সংস্কৃতির প্রতি কি ভালোবাসা। তোমার সঙ্গীত শিক্ষা চলছে। হ্যাঁ এইভাবে আমি তারপর গানই আমাকে আঁকড়ে ধরলো। কখন তুমি মনে করলে যে না, এবার তুমি এটাকে মানে একটা প্রফেশনাল প্ল্যাটফর্মে? না, প্রফেশনের ব্যাপারটা আমার প্রথম থেকে কখনো আসেনি। যেমন ধরো আমি 81-এ ন্যাশনাল স্কলারশিপ পাই, তারপরে রিসার্চ ফেলোশিপ পেলাম অ্যানথ্রোপোলজি থেকে, তারপর ন্যাশনাল ফেলোশিপ পেলাম, 3টে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে পেলাম, বুঝতে পেরেছো? তো এগুলো যখন পাচ্ছিলাম দেখি যে ভালোই চলছে। আমাদের চাকরি বাকরি ছাড়াও আমি শুধু আমার নয়, আমার পরিবারকেও আমি দেখতে পাচ্ছি। মানে ধরো আমাদের পরিবারের যে প্রয়োজন একটা চাকরি, আমি তো সেইটুকু এই 9 বছর ধরে, প্রতি 2 বছর বাদে বাদে আমার এক্সটেনশন খুব পরিষ্কারভাবে পেয়ে গেছি, এক বছরই যেটা। সেদিক থেকে আমি বেকার ছিলাম না। এখন আমাকে কেউ জিজ্ঞেস করলে বলে গান বাজনা, মানে আমি তো বেকার, কিন্তু রোজগার কোথা দিয়ে হয়ে যাচ্ছে। মানে আমি কেন বলি বেকার, লোকভাবে মজা করে বললাম, মজা করেই বলি, কিন্তু ঘটনা হচ্ছে দেখো, যখন আমি লেখাপড়া করতাম বা কিছু করতাম, বা একটা অডিট ফার্মে যখন চাকরি করতাম, তখন তো আমার এটা ভালোবাসার জায়গা ছিল। আমরা আড্ডা মারতে গিয়ে তো গান বাজনাই করতাম, তা আমি তো আড্ডা মারি, আমি তো গানটা সেই প্লেজারের জায়গায় আছে। তারপর কিন্তু এই যে সেটার থেকে যে আমরা এত কিছু আসছে, সেটা তো এসে যাচ্ছে, কিন্তু আমি তো বেকারই। বেকার, খুব ভালো। আমি এইভাবে আমি নিজেকে বেকার বলি, কিন্তু আমার উপরালা দেখছে, মানে গান আমায় দেখছে। বেকারের দুটো কার। না, আমি বলছি যে
হ্যাঁ ঠিক, এটা দারুণ কথা হ্যাঁ, বলেছো। তোমার দুটো গাড়ি আছে তাই জন্য বললাম, এখন বেকার তুমি, এমন বেকার যার দুটো কার। হ্যাঁ। না আমি বলছি যে একটা তো হলো তোমার এই বড় হয়ে এই অবধি একটা এলাম সুন্দর, কিন্তু এর মধ্যে একটা জায়গা আমার খুব ভালো লাগলো যে তোমার খুব কিশোর কুমারজির গান খুব ভালো লাগতো। ভীষণ ভীষণ, এখনই এখনো গুরুজি শোনাও না, একটা গান শোনাও না। এ যা দু লাইন গাই। হ্যাঁ ওই দুটো তিনও হতে পারে। হ্যাঁ আমার ভীষণ ভালো। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। তারপরে আরো করবো, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, সারা মন কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী। দেখো মিলু অপদিন বলো, দেখো সেও তো মানে শাস্ত্রীয় সঙ্গীত শেখেনি, আমিও শিখিনি, কিন্তু কাজগুলো কিন্তু ভালোবাসা থেকে এসে যায়, যার ফলে অনেকগুলো জায়গায় ব্যাপারটা খুব আমার এই অভিজ্ঞতার অদ্ভুতভাবে মিলে গিয়েছিল। সলিলদার যে গানটা লিখেছিল নন্দলাল দেবদুলাল, ওটা তো শুনবো। হ্যাঁ সেটা প্রসঙ্গে সলিলদা বলে, দেখ এটা আমি না একবার কিন্তু আমি কিশোরের কথা ভেবেছিলাম এই গানটা দুটো কণ্ঠে গাইবার কথা, বলে দুটো কণ্ঠে গাইলে এই গানটার স্যাটারটা আরো জমে যায়, সেই হিসেবে বলে আমার। উনি কি তোমাকে এটা বলেছেন, আইডিয়াটা উনি দিয়েছিলেন? না, এই আইডিয়াটা আমার, আমি ওনাকে যখন বল এই গানটা আমি তার আগে এই গানটার ব্যাকগ্রাউন্ড একটু বলো না, ক্রিয়েশনের ব্যাকগ্রাউন্ড। এই গানটা এটা তোমার আইকনিক সং। হ্যাঁ এটা কিন্তু কার্তিক বসন্ত কিন্তু রেকর্ড করেছিলেন, কিন্তু আমার মনে হলো যে এই গানটা যদি একজন অন্য বৃদ্ধের গলাটা যদি দুটো ক্যারেক্টার যদি করি, সমবয়সী না করে একটা বৃদ্ধের গলা করে আমি যদি করি তাহলে জিনিসটা কেমন হয়, এই ভাবনাটা আমার মধ্যে আসে। আমার মধ্যে আসার পর তখন আমি করে সলিলদাকে যখন শোনাই, তখন সলিলদা বললেন স্বপন এটা খুব ভালো হবে, তুই যদি একা করতে পারিস। ইনফ্যাক্ট এই গানটা করার সময় আমি কিশোরের কথাও আমি ভেবেছি যে দুটো গলা করে, কারণ হাফ টিকিটে যে এই যে ব্যাপারটা, আর আমি ভাবলাম এটা নন্দলাল দেবদুলাল করতে গিয়ে যে এটা কিভাবে করা যায়, তখন বৃদ্ধের গলাটা মানে ওই যে অন্য একটা গলা করার জন্য আমি তখন ওই ছোটবেলায় বিভিন্ন কণ্ঠ নকল করার আমার একটা, তোমার মধ্যে অভিনয় প্রচুর, তুমি দেখতে বিভিন্ন গানের ক্ষেত্রেও আমি করতাম। হ্যাঁ, নিলাম বডি শাড়ি পরে নীল যমুনায় কে যায়, ধরো কিছু না জেনেও কিন্তু ধরো সেই সময় নানা ধরনের মানে ক্লাসিক্যাল যে কাজগুলো যেগুলো সেগুলো কিন্তু তুলে ফেলতাম গলায়, অ্যাট্রাক্ট করতো। হ্যাঁ অ্যাট্রাক্ট করতো, মানে যেটা ভালো লাগতো সেটা আমার আত্মীকরণ করা কোনো অসুবিধা হতো না, সহজে হয়ে যেত। এইভাবে কিন্তু রবি ঠাকুরও আমার কাছে এসছে। তুমি এত তাড়াতাড়ি নন্দলালে চলে আসবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। হ্যাঁ, ও হে নন্দলাল, শুনছি নাকি মেয়ের বিয়ে, পাত্র কেমন দেখে? পাত্র খুবই ভালো, খাঁটি সৎ ব্রাহ্মণের ছেলে, চোখ দুটো যা টেরা, একটা ঠ্যাং খোড়া, রংটা বেজায় কালো, নইলে পাত্র খুবই ভালো। বুঝলে নন্দলাল, পাত্র তেমন ছড়ে ছলে, কানা কিংবা খোড়া, তাকেও বিচার করে থোড়া, জয় কালী বলে দাও ঝুলিয়ে, বুঝলে নন্দলাল। যাই যেটা পুরোটা গাইছে না, হ্যাঁ সেটা হচ্ছে যে এটা এলাম কিভাবে সেটা মানে বলা উদ্দেশ্য। সেটা আমার মনে হলো যে ওই গডফাদার দেখেছিলাম, সেই যে মার্লন ব্র্যান্ডো যে যেমন করে আমি তোমার সঙ্গে কথা বলছি, এই যে হট করে আমার এটা করতে গিয়ে আমার অসুবিধা হয়নি, লোকে ভাবে কষ্ট, এই যে আমি এই কথাটা এইটাকে আমি ওইভাবে নন্দলাল দেবদুলাল গান, হ্যাঁ ও হে নন্দলাল, শুনছে না মেয়ের বিয়ে, মানে এই ব্যাপারটা ওই থিয়েটার সংলাপের মতো করে এটাকে নাটকটা
প্রাধান্য দিয়ে, প্রাধান্য দিই। কারণ এখানে অনেক সুরের জায়গাতে নেই। হ্যাঁ, মানে ওই কথার মধ্যে দিয়ে সুরে কখনো নন্দলালের জায়গায় সুর দিচ্ছি, এই জায়গায় এই করে ওটাকে balance হ্যাঁ, করছে। তাতে কি সংলাপ আর এটা না তুমি দেখবে মাই ফেয়ার লেডিতেও তুমি দেখবে সংলাপ বলতে বলতে একটা সুরের মধ্যে চলে যাচ্ছে, আবার ফিরে আসছে, এই ব্যাপারটা সেটা সাউন্ড অফ মিউজিকে হ্যাঁ, তার Sound of Music প্রচুর ভীষণ আছে। কথা Sound বলতে of বলতে Music- হঠাৎ হ্যাঁ, বলে বেরিয়ে চলে যাচ্ছে, পুরো গান না, এই ব্যাপারটা একটু গেয়ে চলে এই যাচ্ছে। ব্যাপারটা কিন্তু আমাদের গানের ট্র্যাডিশনের মধ্যে নেই, মানে ফোকে আছে। ফোকে তোমার এর বিহুর মধ্যে আছে, যেমন যেমন এমনকি ফকিরি গানটানের মধ্যেও থাকে, যেমন ধরো সারসিন্দে ফিনজেরা বান্দি, সারসিন্দে ফিনজেরা বান্দি মরে কল্লায় বদ, এই কথা বলতে বলতে হট করে চলে যাওয়া। ধরো বিহু গানে এই বিহুটি যাইছে রমকি জমকি এই গছে গছে ওদে ওলালে যা ভনিটি বিহুটি মারে বলে দিয়া ভনিটি সেনে হরে গামসা যা ভনিটি পুরু করিছে। এই সততে গান দিলে সতোয়া চড়াইটি বহাগি কান্দিলে কুলি, এই ঢোলে ডগরে, এই যে দেখো, এই যে কথা বলতে বলতে যে হট করে স্লিপ করে যাওয়া, এটা যে কত মধুর জায়গা, মানে এগুলো কিন্তু আমাদের আধুনিক গানের মধ্যে কিন্তু এগুলো সুন্দর করে না, নিতে কিন্তু পারে। এটা হচ্ছে তোমাকে এটা একটা মানে কথকের কাজেও তুমি করছো। হ্যাঁ। ফোক গানে তো তুমি একটা এক্সপ্লেন করছো, Right. গান করছো, একসাথে হ্যাঁ, চলছে। তুমি এটা আমি দেখেছি কীর্তনের আসরে, এই অষ্টপ্রহর আখরগুলো, কীর্তনের আসরে, হ্যাঁ, এই যে কথা বলতে বলতে একট করে কৃষ্ণের কথা বলতে বলতে হঠাৎ আমাকে এটা খুব উদ্বুদ্ধ করে, ভীষণ, জানো তো, আমাকেও আমাকে করে, আমাকে বিদেশে প্রচন্ড। যেমন বিভিন্ন গান শুনেছি, পিট সিগার যত নাম, জন ব্যাজ বলো, হ্যাঁ, জন ব্যাজ বা সকলের গানে, জেমস বডি টেলর, গাথ্রির গানগুলো বলো, ওরে বাবা। আচ্ছা, না, সেগুলো এমন করেছে, কিন্তু আমার দেশের জিনিসগুলো কিন্তু আমি আরও বেশি করেছি। আমি লাভপুরে গিয়েছিলাম, তখন তখন থিয়েটার করি, মাঝে মাঝে এই বাউল মেলা কেতুলি হয়ে তারপর লাভপুরে গিয়েছি, আমার বন্ধুরা ছিল সঙ্গে, তারা আমার সিনিয়র, তারা আমায় নিয়ে গেছে সমস্ত লিভিং টেপ রেকর্ডার, ওকে নিয়ে চল, ও পরে আমাদের শোনাবে গানগুলো, এরকম মজা করে আমায় নিয়ে যেত। তা সেখানে গিয়ে লাভপুরে গিয়ে একটা কীর্তনের আসরে, সে একটা গ্রামের লোক, সে কথা বলছে, কথা বলতে বলতে যে কখন সুরে গানে ঢুকে চলে গেছে। আসছে, তুমি মানে সম্মোহিত হয়ে যাবে। আমার না ওটাকে মনে হলো, আচ্ছা এটা যদি আমি আমার পারফরমেন্সে আমি নিয়ে আসতে পারি, নিয়ে আসা যায় না? আমি ভাবতে শুরু করলাম, যেন কথা বলতে বলতে টুক করে গানে চলে যাব। আমি এইভাবে ভাবতাম, এই ট্র্যাডিশনাল ফর্ম থেকে আমি ভাবতাম এগুলো। যেটা তোমার কাছ থেকে জানতে চাই, এই যে লোকায়ত গান বা লোকগানের যে যাপনটা, এইটা আমার কাছে একটু মানে ধোঁয়াশা আছে, অনেস্টলি স্পিকিং। আচ্ছা, তো সেই যাপনটাকে তুমি কি বলবে, একটা লোকায়ত শিল্পী তার যাপনটা কি হওয়া উচিত, কি ধরনের তার যাপনের ডেফিনেশনটা কি? দেখো তুমি এটাকে আমার মনে হচ্ছে একটা জায়গায় একটু বোধহয় আমাদের অনেকেরই কনফিউশন থাকে, এই লোকায়ত জীবন লোকগানের জায়গায় লোকগান আর বাউল গানকে না এক করে নেয়। এই যাপন শব্দটা বেশি বাউলের সঙ্গে যায়, মানে এই যে ঘর করা ব্যাপারটা তো ঠিক আছে। ধরো লোকগান, যেটা লোকগানের লোকগান, আমি মনে করি লোকগান শুধু একটা গান নয়, লোকগান একটা বিষয়, লোকগান কিন্তু একটা বিষয়, শুধু গান নয়। তাই এই বিষয়টা সম্বন্ধে জানতে গেলে, যেগুলো যে কথার মধ্যে এতক্ষণ ধরে বললাম, যে সেই মানুষগুলোকে জানা। শুধু লোকগান কেন, তুমি রবি ঠাকুরকে বাদ দিয়ে রবি ঠাকুরের গান হয়? যে রবি ঠাকুরের গান গাইবে তাকে রবি ঠাকুরের জীবনটাকে জানতে হবে, সেই মানুষটার ফিলোসফি বুঝতে হবে, তবে তুমি সেই গানটাকে আত্মস্থ করতে পারো। লোকগান তাই। এবং লোকগানের ক্ষেত্রে বিশেষ করে যেটা, যে মানুষের তুমি গান গাইছো, সেই মানুষের প্রতি তার জানকারি, তাদের জীবনযাপন, তাদের অর্থনীতি, তারা কোথা থেকে এলো, যেমন অ্যানথ্রোপোলজি করতে গেলে, কিন্তু বাউলদের কিন্তু সেটা নয়। বাউলদের কিন্তু ভীষণ গুরুমুখী ব্যাপারটা, তাদের হচ্ছে নির্জন সাধন, নির্জন পথের সাধন। আর এটা, আর লোকগানটা কিন্তু তার উল্টোই বলতে পারো, জনপথের। সেখানে কিন্তু মানুষজনের মধ্যে সেগুলো কর্মের সঙ্গে তার যোগ, সেটা সাধন সঙ্গীত নয়। লোকগান, বাউল গানটা হচ্ছে সাধন গান, সাধন সঙ্গীত। কিন্তু সেটাকে না আজকাল বলতে আমি দ্বিধা নেই, না বলো এই তোমার রিয়েলিটি শোয়ের গিয়ে মানে গুলিয়ে ফেলেছে। যে লোকগান গাইছে বাউল সেজে লোকগান গাইছে। বাউল গানের একটা দিক
আর লোকগানের কিন্তু আরেকটা দিক, লোকগান বাউল গানকে না একদম একাকার করে নিয়েছে। এই ব্যাপারে খুব সুন্দরভাবে বলেছেন অন্নদাশঙ্কর রায়ের একটা চটি বই আছে, চমৎকারভাবে উনি সেটা বুঝিয়েছেন যে লোকগান বাউল গান নয়, বাউল গানের সুরটা তার আঞ্চলিক সুরকে আশ্রয় করেই করে সেটাকে, কিন্তু সেটা কিন্তু লোকগান বলা যায়। তার মধ্যে তো তত্ত্বের কথা থাকে, তত্ত্বের কথা থাকে, সেটা লোকগানেও তো থাকে, সেটা লোকগানেও থাকে তত্ত্বের কথা। লোকগানটা এই কারণে বলে যে যেহেতু আঞ্চলিক সুরের আশ্রয় গানটা হয়, সুরের জায়গা থেকে সেটা লোকগানের কাছাকাছি একটা বিষয়, সেটা নিয়ে কোনো ব্যাপার নয়, কিন্তু আমি সেটাকে লোকগান বলতে পারি না, মানে বাউল গান সেটা বাউল গান না। কিন্তু এখানে আমি যাপন বলতে তুমি যেটা বলছো, সেখানে যাপন মানে ওই গানগুলো নিয়ে সে যাপন করে, সে তার যে সাধন নিয়ে, সাধনকে নিয়ে মাধুকরী করা। কিন্তু তোমার এগেনস্টে আমি বলছি, মানে আমি শোনা কথা যে তুমি যখন এলে, তুমি যখন মানে সেই অর্থে কি বলে মার্কেটে এলে, মার্কেটে যখন তুমি বাজারে এলাম, বাজারে যখন এলে, তখন ওই হই হই করে বাঙালির যেরকম একটা হয়, এই কিছু তো একটা বলতে হবে, যেটা এখন যার কি বলবো, যেটাকে ট্রোলিং বলা হয় এখন, তখন তো ট্রোলিং মানে বলাটা, তখন তোমার এগেনস্টে এরকম বলা হতো জিন্স পরে কলকাতায় থেকে বাউল সঙ্গীত গাইছে, খালি গলা চেঞ্জ করে। তুমি এরকম কিছু শুনেছো তখন? না, আমি এটাও শুনিনি, তবে বাউল আমাকে জিন্স বাউল বলা হতো, সেটা কিন্তু আমি খুব গৌরবের সঙ্গে আমি গ্রহণ করতাম, এবং আমি যে জিন্সের শার্ট প্যান্ট পরে গাইতাম সেটা কিন্তু পারপাসলি করতো, মানে একদম ইচ্ছাকৃত, যে আমাকে ভেবে না। বার্টন ব্রেস্ট বলেছে না যে অভিনেতা যখন অভিনয় করে, যেই ভূমিকায় তুমি অভিনয় করছো সেটাকে ভান করো না, সেই ভূমিকায় তুমি করছো, তুমি কিন্তু সে নাও। আমি কিন্তু থিয়েটার থেকে এটাই শিখেছি যে আমি যাদের গান গাইছি আমি সে নই, আমি তাদের আমি ইন্টারপ্রেটার, আমি তাদের মধ্যস্থ হিসেবে আমি তার গানটা শিখেছি, আমার অভিজ্ঞতা দিয়ে আমি তোমার কাছে পৌঁছে দিচ্ছি। যাপন যারা বলছে তারা বলছে, মানে আমি তোমাকেই বলছি না, তারা বলছে ওইখানে থাকতে হবে, ওদের সাথে ওঠা বসা করতে হবে, গুরু সঙ্গ করতে হবে, বাউল নয়, মানে ওইখানে থাকতে হবে। একটা ভাটিয়ালি গান করতে গেলে ওইখানে আমার বলতে কলকাতায় লেকের পাড়ে বা পাইচারি করতে করতে ভাটিয়ালি গান, তুমি এখানেই রইলে কিন্তু ওই গন্ধটাই পেলে না। এটা আবার তুমি বলছো যে ব্রেক্টের কথা, বা ব্রেস্ট বলে অনেকে, তার কথা তুমি বলছো যে যেটা তুমি প্রেজেন্ট করছো সেটা তুমি অভিনয় করে প্রেজেন্ট করছো, তাহলে দুটোর মধ্যে আমার একটুখানি ক্লিয়ার করে দাও। আচ্ছা, তোমার আংশিক জানা আছে বলে তোমার এটা অবশ্যই হচ্ছে, এবং যারা এবং যারা এটা বলেছে তাদেরও ওই হাফ জানা বা অল্প জানা থেকে সেই কথাটা বলেছে, বা অন্য কোনো মানসিকতা থেকে বলেছে। যেমন জিন্স বাউল আমাকে বলে, কিন্তু যে কজনই বলে সেটা কিন্তু তাদের এক্সপ্রেশনে আমি বুঝতে পারি সেটা কিন্তু আর প্রশংসা হিসেবেই বলে, এবং আমিও সেইভাবেই নিই। আমি যে বাউল গান গাই না, আমি রাস্তায় ধরে তাকে বোঝাতে যাই না যে বাউল গান কাকে বলে বা কিছু, সে কিন্তু বলছে লোকগান মানে বাউল গান, এটা সাধারণ না, যদি লোকগানই হয়, যদি আমি তা বলছি না, মানে লোকগান বাউল গান যে আমি ডেফিনেশন আলাদা করতে চাইলাম, সেটা থেকে তারা বলছে আপনার বাউল গান আমার খুব ভালো লাগে, মানে কি আপনার যে গ্রাম্য গান বা যেগুলো গান সেগুলো ভালো লাগে। এখন প্রথম পয়েন্ট হচ্ছে পোশাকের ব্যাপারটা হচ্ছে যে আমি শহরের ছেলে বেড়ে উঠেছি, আমি গ্রামে যাই, ধরো আমি গ্রামে গিয়ে খেজুর গুড় কিনে নিয়ে বাড়িতে কিন্তু আমি পাউরুটি সেকে আমি খাচ্ছি। আমি কিন্তু গ্রামে কোনো চাষির ঘর থেকে দেরাদুনে গিয়ে আমরা হয়তো দেরাদুন রাইস নিয়ে এলাম বা কিছু, যা অ্যাকচুয়ালি লোকগানে একটা কথা হচ্ছে যারা ধান দেয় তারাই গান দেয়। আমি শহরের মানুষ, যে তুমি যে ভাত খাচ্ছ, গরম গরম ভাত খাচ্ছ, ওটার পেছনে তোমার কি কন্ট্রিবিউশন? তুমি কি চাষবাস করছো নাকি কৃষকের কাছে গিয়ে থেকে ওদের কাছ থেকে গিয়ে ঢেকে চাটা চাল নিয়ে আসছো? তা তো নয়। আমি একটা শহরের মানুষ, আমি গ্রামের ফসল, যে কোনো ফসলকে আমি যেভাবে আত্মসাৎ করি, তার এই যে লোকগান, সেটাও একটা ফসল, গ্রাম্য ফসল, সেটাকে আমি আত্মসাৎ করি। কীভাবে করি? মানুষ হিসেবে করি। একজন গ্রামে থাকে, আমি শহরে থাকি, সেটা আমার অপরাধ নয়, কিন্তু আমি ভালোবাসছি, এটাই তো সব। এটা যারা এইভাবে ভেবেছে মাছি মন নিয়ে, কিছু কিছু লোক কিন্তু আছে, শুধু এটা নয়, থাকিলে ডোবাখানা গানটা উনি পুরো গান না, মানে পুরো জনগণ মনে যদি গাও বাবা,
ঠিক ঠিক। এটা কি সমালোচনা একটা ভাষা হলো? উনি থাকলে ডোবা গানা গানটা গুরুদাস পালের উনি কিন্তু ওখানে যে সাম্প্রদায়িক যে গন্ডগোলটা আছে হ্যাঁ। ওটা তো কেটে বাদ গেছে। না না কেটে বাদ গেছে টাইমের জন্য। শুধু ওইটা নয়, আমার অনেক গান বাদ গেছে, সেগুলো তারা জানে না বলে বলে না। এবার আমার কাছে খবর যেটা এসছে, এবার যা ইনফরমেশন যেটা এসছে, এটা তোমার কাছ থেকে যাচাই করে নেওয়ার এই বোধহয় সুবর্ণ সুযোগ। সেটা হচ্ছে তখন নাকি HMV থেকে এরকম বলা হয়েছিল যে না আমরা এই সাম্প্রদায়িক এই যে ঝামেলাটা চলছে বোধহয় ওই সময় বোধহয় এটা কলকাতায় একটা জায়গায় রায়টের এটা কোনো না না পার্সপেক্টিভে একটা কিছু। আমি বলছি হ্যাঁ, বলো। আমার কাছে এরকম একটা কিছু ছিল বলে এটা 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 রায়টের উদ্রেক করবে এই লাইনগুলি যদি থাকে, আমরা এই লাইনটাকে সাম্প্রদায়িক যে লাইনটা ওটা আমরা পুরোটা বাদ দেবো, এরকমভাবে নাকি একটা চাঙ্ক বাদ গেছে। একটা কথাই আছে, একটা লোক যখন বিখ্যাত হয়ে যায় না তখন তাকে নিয়ে না নানা রকম বিখ্যাত কাঁটা কথাটা চাওয়া। আমার ক্ষেত্রেই এটা আরো করলাম, বাধ্য হলাম, এই এতে মনে হলো আমি খুব বিখ্যাত। হ্যাঁ, তাদেরকে নিয়ে নানা রকম গল্প তৈরি হয়। তা এই গল্পটা হচ্ছে প্রথম কথা, এটা HMV-তে বেরোয়নি গানটা বেরিয়েছিল হচ্ছে কনকর্ডে। আচ্ছা, আর বিশ্বনাথ চ্যাটার্জি আমার কোনো ব্যাপারে হস্তক্ষেপ করেনি, আজ পর্যন্ত কোনো কোম্পানিকে আমি হস্তক্ষেপ করতে দিইনি। যেটা করেছি সেটা আমার নিজের দায়িত্বে করেছি এই কারণে ডিউরেশনটা ওটা হয়ে আছে 11 মিনিট। একটা প্রথম গান কোনো অ্যালবামে 11 মিনিট আমার শুনবে না তাই তো। প্রথম দিককার। তাই তো। সেজন্য আমার শুধু এই গান নয়, অনেক গান, অনেক বলো পালাই, ধরো এই যে গানটায় বলো পালাই কোথা দেশে আর থাকা চলে না। আচ্ছা, যেখানে ওই কথা বলতে পারি, এগুলো আমি বলতে পারবো না কেন? একটা সাধারণ বুদ্ধি। এই গানটা করো না, হ্যাঁ, খুব ভালো গান, চলো একটু একটু হোক গানটা। না আসলে কথাটা বলতে হবে, মনে করে কিন্তু। একদম হ্যাঁ। চিন্তা করো না। বলো পালাই কোথা দেশে আর থাকা চলে না, ও বলো পালাই কোথা দেশে আর থাকা চলে না, দেশে আর থাকা চলে না, দেশে আর থাকা চলে না, ও বলো পালাই কোথা দেশে আর থাকা চলে না। এই সারা বছর কাজ করার পর বাংলার কিষান খালি হাতে ঘরে ফেরে, আর ফিরে হয়তো দেখলে তার গিন্নি জ্বরে কক কক করে নিয়েছে বিছানা, আর তার হাড়বে রোগা ছেলে, আর তার হাড়বে রোগা ছেলে, পেট ঝোড়া তার লিভার পিলে, কচু ঘেচু গিলে গিলে তুলছে পটল তিলে তিলে, উল্টে পরে টুসকে দিলে আর টললে পরে উঠতে পারে না, বলো পালাই কোথা দেশে আর থাকা চলে না, বলো পালাই কোথা দেশে আর। এই যে তুমি বলো, এই গানটা মনে পড়ে যায় না চার্লি চ্যাপলিন সিটি লাইটস? আরে বাপ বলো, এই সারা বছর কাজ এই যে সিরিয় কমে একটা মজার ছলে একটা কত সিরিয়াস কথা বলে দাও, ওরে বাপ রে বাপ, সিরিয়াস কমেডি। হ্যাঁ, আর পেট জোড়াতে লিভার পিলে, কচু ঘেচু গিলে গিলে তুলছে পটল তিলে তিলে, উল্টে পরে টুসকে দিলে আর টললে পরে উঠতে পারে না, বলো পালাই। ভাবো, এই ফর্ম তো আমার ফোকের মধ্যে আমি পেয়েছি। আমি যে পরিবেশনা নিয়ে এতটা ভাবনা চিন্তা করেছি, এটা কিন্তু তারা দেখবে না। তারা দেখবে খুঁজে শুনে এটা করেছে, ওই গানটা, এই গানটা কেন বলতে পারিনি, এই গানে কিন্তু অনেক লাইন বাদ আছে, কেন প্রয়োজনীয় লাইনগুলো আমি রেখেছি, সবচেয়ে মুখ্য জায়গাগুলো আমি রেখেছি। এটা বিশাল বড় গান। আর গুরুদাস পালের এক বিশেষত্ব হচ্ছে, একটা গানের ভালো ভালো দিকগুলো অন্যান্য গানেও উনি সেটা ব্যবহার করেছেন। মানে একই ধরো ওই গানটার অন্যান্য জায়গাও তুমি পাবে। আমি ওটা করেছি একবার, তার পরবর্তীকালে কিন্তু যখন এটা হিট মানে এত নেই নিজে, তো HMV-তে তখন এক্সট্রা তুমি যে লাইনগুলো বলেছো সেগুলো কিন্তু আমি গিয়েছি। এই কারণে গিয়েছি পুরো গানটা লোকে শুনুক এই জায়গাতেই, কিন্তু তাদের কৈফিয়ত দেওয়ার জন্য নয়। কারণ আমি জানি কিন্তু এই মানুষগুলো কিন্তু নিজেরা কিচ্ছু করবে না, খালি কেউ কিছু করলে পর তার খালি কোথায় খুঁত আছে কী আছে বাড়বে না। এবার আমাকে বলো তো একটা দুটো, মানে একটু একটু তোমার কাছ থেকে জানতে চাই, তুমি তো হয়ে গেল তোমার একটা মানে। কিন্তু এগুলো আমি এত সচেতনভাবে করেছি, সেই এই ধরনের মানে বিদঘুটে রকম এই কথাগুলো বলা, এগুলো গুরুত্ব দেওয়ার কোনো মানে আছে তুমি বলো? না না সেটাই, আমাকে না তুমি না জানতে চাইলে বলে আমি পারলাম বলতে, এবং তোমার মতো একজন ভালো মানুষকে পেয়েছি বলে আমি বলতে পারলাম, যে বলার সুযোগ পেলাম। না না আমি আরও চাই তুমি অন্য কেউ বলে বলতাম না। না না থ্যাংক ইউ সো মাচ, কিন্তু এটা এটা বলার জন্যই ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেন, যে একটু না বললে মানে একটা আমরা frank মানুষ কি তো দরকার কি দরকার। আমি হ্যাঁ। তোমাকে যদি এখনই জিজ্ঞেস করি দেখো ভালো তোমার কত কি হয়েছে, ঠিক আছে, এরা জানতে পারবে যারা তোমাকে ফলো করছে বা তোমার মতো যারা তোমার জায়গায় পৌঁছতে চাইছে। তোমার জায়গায় পৌঁছানো অত ইজি নয়, বা না, না। তোমার মতন হওয়া বা তোমাকে যারা সত্যি আইডলাইজ করে তাদের জানতে হবে তো যে
মানে স্বপন বোস কী করে স্বপন বোস হলো? তোমার একটুখানি যেটা তোমাকে খুব ইরিটেট করেছে, এরকম দু একটা ঘটনা তুমি বলো না, যে আমার বা এরকম ধরনের, যে আমি কি বলবো শুভেন, মানে কেন যে এরকম হলো বা কেন, মানে ইউ আর ভেরি আপসেট অ্যাবাউট ইট? না, আমি একটা সত্যি বলছি গো, আমাকে আমাকে আপসেট করেনি, নইলে আমি এতদিন বাদে তুমি দেখছো আমি কীভাবে গান গাইছি। তা তো করছে। আমার কিন্তু এখনও আমার এই লোকগানের প্রতি আধিক্যতা এতটুকু কমেনি। সেটা তো তোমার শিক্ষা। না 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 ওটা আমাকে যদি আপসেট করতো তাহলে কিন্তু এফেক্ট করতো আমার গানকে। আমি যদি সেটাকে গুরুত্ব দিতাম, কারণ আমি তো জানি মানুষগুলো যারা এটা করছে কিছু ভালো মানুষকে বিভ্রান্ত করছে, কিন্তু এই মানুষগুলো ভালো নয়, এরা নিজেরাও কিছু করবে না। আজকে এটা এমন কিছু, বরং এরা এমন কিছু করে দেখাতে পারতো, ওই গানটাই ভালো করে গেয়ে দেখাতে পারতো যেটা থেকে আমি শিক্ষা নিতে পারতাম। সেটা তো তাদের হাতের মধ্যে ছিল। তাই তো। তা সেটা কেন করো? তারপর কতজনে গেয়েওছে কিন্তু। ওরে তারপরও আমার গানটা যদি লোকে শোনে, তাতে আমার অপরাধটা কোথায়? আজ এই যে বলছে যে এই যে এটা কেন করছে, ওটা কেন, ও তো গ্রামে থাকা, এটা একটু কথা হলো বলো তো? না, আমার কাছে তো অবাক লাগে, এরকম আমার কাছে কোনো অবাক মানে লাগে। আছে? আমি তো তোমার কাছ থেকে জানতে চাইছি যে এরকম যাপন করাটা এত বেশি শুনছি, যাপন যাপন আমি যার ফলে জিন্সের শার্ট প্যান্ট পরে উঠতাম, লোকে ভাবতো এইটা আমার প্যাকেজ। কিন্তু আমি উঠেছি এই কারণে যে শার্ট পাঞ্জাবি গলায় পাউডার লাগিয়ে গাইবার গান নয়। একটা গান যখন তুমি গাইবে, যাদের গান গাইছো সেটা তোমার ভাবা উচিত যে তুমি সেখানে তার সিম্পলিসিটি থাকা দরকার। সিম্পলিসিটি শুধু তোমার দেখাওয়াট নয়, সেটা ভেতর থেকে, মানে মানুষ কিন্তু বুঝতে পারে কোনটা তুমি ভেতর থেকে করছো, কোনটা তুমি বাইরে থেকে করছো। তুমি যে গানটা গাইছো সেটা বিশ্বাস থেকে কিনা, তুমি বিশ্বাস থেকে কথা বলছো কিনা, লোক কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় সেটা। না, আমি সেটা তো কিন্তু বোঝা সেই যায়, কারণে সেটা তো বোঝা সেই কারণে যায়। আমার পোশাক আরেকটা আমার জিনিস যেটা স্বাভাবিক। মনে হয়, এবং সবচেয়ে বড় কথা, তারা কিন্তু আমার সমালোচনা করেছে, পরবর্তীকালে তারা আমাকেই নকল করেছে। এটাই তো, তার মানে সেটাই তোমার সবচেয়ে বেশি সেটাই ট্রেন্ড হয়ে গেছে। না, সেটাই তোমার পাওনা, তোমার জীবনের অ্যাচিভমেন্টের মধ্যে ওটাও ডেফিনেটলি পড়বে। কিন্তু আমি স্বপনদা যেটা মনে করি সেটা হচ্ছে যে যদি আমি এরকম লোকায়ত গানই শিখি, আমি শিখতে চাই, আমি হয়তো গ্রামে যেতে পারছি না, কিন্তু রনেনবাবুর মতো একটা লোকের সাথে যদি আমি 1 মাস 1.5 মাস যদি কাটাতে পারতাম কথা, তো উনি তো কাটিয়েছেন, তাহলে আমি ওনার কাছ থেকে একটু ওনার গুরু সঙ্গ করে ওনার কাছ থেকে, তুমি এটা মনে করো এটা করা যায়, এবং তাহলে আমাকে গ্রামে যেতে হবে। এবং সবচেয়ে বড় কথা যেটা এখন কিন্তু তুমি, এটা বিরাট বড় কথা দীনেন্দ্র চৌধুরী বলেছিল, স্বপন সবচেয়ে দুঃখের কথা কি বলো তো, গ্রামে এখন কিন্তু ফোক গান নেই, তবু থাকলে এই কলকাতা শহরের মধ্যেই আছে তোমার আমার আরও কিছু কিছু মানুষের মধ্যে। বাহ, এত বড় কথা। এবং আমি যখন নর্থ ইস্টে কাজ করেছি, আমি এত গান সংগ্রহ করেছি তাদের, এবং এত যে ইনস্ট্রুমেন্ট আমি কালেক্ট করেছি, তখন ঘরে জায়গা ছিল না, তাই আমি স্টেট মিউজিয়ামে আমি দিয়েছি, ওদের স্টেট মিউজিয়ামে তার কালেকশন ছিল না। আর আমার কাছে এখনও যে গান রয়েছে তাদের, মানে সেই সময়, মানে একটা যেহেতু এটা ওরাল ট্র্যাডিশন, একটা মানুষের চলে যাওয়া মৃত্যুর পর থেকে সেই এরাটা চলে যায় কিন্তু গানটা, কিন্তু সেই গানটা আমার কাছে একটা শহরের একটা ছেলের কাছে আছে, তাদের কারোর কাছে কিন্তু নেই। ভালোবাসা কিন্তু শহর গ্রাম মিলে হয় না, সবসময় এটাও ঠিক নয় গ্রামে সব মানুষ ভালো আর শহরে সব মানুষ খারাপ। গ্রামের মানুষকে গ্রামের মানুষরাই কিন্তু শোষণ করে, শহর থেকে যত না হয় তাতে গ্রামের মধ্যেই গ্রামের মানুষ আছে কিন্তু শোষণ করার। আমার কতগুলো ভুল তথ্য নিয়ে থাকি, তাই তো। তার ফলে কিন্তু সত্যিটাই কিন্তু হাঁটুর উপর ধুতি তুলে কিন্তু পথের পাঁচালী করেননি, তিনি কিন্তু শার্ট প্যান্ট পরেই পথের পাঁচালী তৈরি করেছিলেন। কি একটা সিনেমা বানিয়ে দিয়েছে, তাহলে সে তো কোনো গ্রামের লোক বানায়নি, সে তো ওই যাপন করেননি। না না, কথা হচ্ছে অন্তর্দৃষ্টি, তোমার মনটা কেমন, মনটা কিন্তু গ্রামের মানুষ শহরের মানুষ দিয়ে হয় না। গ্রামের মানুষের উচ্চবর্ণের লোকেরা গ্রামের নিচুবর্ণকে যেভাবে শোষণ করে এবং যে জটিলতা নিয়ে শোষণ করে, তুমি শহরে বসে ভাবতে পারবে না যে একটা মানুষ এত জটিল হয়। গ্রামের সাধারণ যারা অতি সাধারণ, অতি ভালো, আর গ্রামের যারা আপার কাস্ট যারা রয়েছে, যারা শোষণ করছে গ্রামের মানুষকে, তারা অতি জটিল, তুমি গিয়ে বুঝতে পারবে না কীভাবে তোমাকে সে এক্সপ্লয়েট করবে। এরকম মানুষও গ্রামে আছে। গ্রাম মানেই কিন্তু সব মানুষ, গ্রামের অধিকাংশ মানুষই সরল, কিন্তু সেটা নিচু বর্ণের, যারা গরিব মানুষ। সম্প্রদায় বলতে দুটো, হিন্দু মুসলমান এসব কিছু নয়, ধনী আর গরিব। একদমই। আর যত পলিটিক্স, ওই ধনী মানুষরাই কিন্তু ওই ধর্মের নামে আবরণে সেটা করার চেষ্টা করেন, সাধারণ মানুষ যেহেতু তারা ধর্মভীরু, তাই
কারণ গ্রামেই কিন্তু অনেক মুসলমান মেয়েরা আছে সিঁদুর পরে, আমি গিয়ে দেখেছি। কিন্তু এই ধনী, এই সকল রাজনৈতিক মানুষগুলো তাদেরকে ওইভাবে শিখিয়েছে, সেই সিঁদুর তারা এখন সেটা সেই দৃশ্য তুমি দেখতে পাবে না। তাদের কাছে ধর্মটা ম্যাটার ছিল না, কোনো কালে ছিল না। তারপরে ওই দুটো একটা থাকবে, গ্রামেও যেমন আছে দুদিক, ভালো খারাপ, শহরেও ভালো খারাপ আছে। তুমি আমাকে বলো, আমি তোমার কাছ থেকে যে জানতে চাইছি, জাপানের ব্যাপারটা জানলাম, তুমি তো রেডি হলে, তোমার সাবজেক্টটা তো রেডি হতে হবে, তুমি তো দুটো গান গেয়ে করো, সেটা তো হচ্ছে, সেটাও হয়তো হচ্ছে, সেটা আশা করি তুমি এন্ডোর্স করবে হচ্ছে যে, তো সেটা একটা অনেক কিছু শিখে গেছি, মানে কয়েকটা গান শিখলেই হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আমি পুরোপুরি গাই হয়তো আশাজির গান, হ্যাঁ, হট করে একটা রিয়েলিটি শোতে আমি দেখলাম যে তাকে স্ট্যাম্প করা হলো যে তুমি কালকে থেকে ফোক গান গাওয়া শুরু করো, এবং সে এখন কিন্তু ফোক গান গিয়েই তার সংসার চালাচ্ছে। কিন্তু তার আমি ব্যাকগ্রাউন্ড জানি, আমি জানতাম তাকে আমি দেখতাম একদম অন্য গান গাইছে দীর্ঘদিন, সে রিয়েলিটি শোতে যাবে বলে সে গেছে ওখানে, কিন্তু তারপরে রিয়েলিটি শোর লোকজনই বলেছে তুই তোর প্যাকেজিংটা না একটু ফোক হলে বেটার হবে। এটা কিন্তু আমি ন্যাশনাল লেভেলেও বলছি। আচ্ছা, তাকে প্যাকেজিংটা এমন করে দিল যে সে আর জীবনের বাইরে ফোক কিংবা সারা জীবন তাকে কীর্তনই গাইতে হবে। না আমি এইটা তোমাকে, এটা তুমি মানো? না না, আমি মানি কিনা তোমাকে অন্য একটা কথা বলতে বলছি। সেটা যদি এটা তুমি তো রিয়েলিটি শোর ছেলেটাকে বললে, সেটা না মেয়েও হতে পারে। না, আহা, মানে পার্টিসিপেন্ট, ছেলেমেয়েরা, হ্যাঁ পার্টিসিপেন্ট হিসেবে বলি, তখন জেন্ডার রাখলাম না, ঠিক আছে। তাই এটা বললে, তুমি বলো তো আমাদের এখানে যারা গান গাইছে, মানে প্রতিষ্ঠিত গায়ক বা গায়িকা, সে কিন্তু আধুনিক গানই গাইছে বা বিভিন্ন ধরনের গান গাইছে, তার হঠাৎ খেয়াল হলো একটা ফোক করবো, মানে ফোক করবো, হ্যাঁ ফোক করবো, একটা লোকগান গাইবো, লোকসঙ্গীত জগৎ শিখবো, তা না, একটা ফোক করবো, মানে আমার ও সিদ্ধান্ত নিয়ে নিল যে আমি একটা ফোক করবো। কারণ কি, ফোকটা ওগুলো তো ব্যাপার নয়, গ্রামগঞ্জের মানুষের গান তো শিখতে হয় না। রবি ঠাকুরের গানও তাই, শিখতে হয় না, শিখতে হয় না। আর নিরক্ষর মানুষকেই আমরা অশিক্ষিত ভাবি। নিরক্ষর হলে যে অশিক্ষিত নয়, তার সবচেয়ে বড় দৃষ্টান্ত কিন্তু লালন ফকির। হ্যাঁ, তাই আমার কথা হচ্ছে যে তারা ভেবে নেয়, এই যে ভেবে নিতে এই ধৃষ্টতা, এর সবচেয়ে বুঝে নাও একটা জিনিস, লোকগান গাইতে গেলে, বিশেষ করে আমি বলছি লোকগান, বললাম তোমার শুরুতেই বলেছি লোকগান একটা গান নয়, লোকগান একটা বিষয়। তাই সেটার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, একটা সেই জায়গাটা, গভীর মমতা যদি না থাকে, তাই থেকে এই কথাটা বলতে পারে এবার ঠিক করেছি, এবার অ্যালবামটা, পুজোর অ্যালবামটা ফোক করব, সে সিদ্ধান্ত নিয়ে নেয়। এটা কত বড় অশ্রদ্ধা বলো তো বিষয়টার প্রতি, এবং অন্যায়, 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 এটা কত বড় অশ্রদ্ধা। মানে এটা কোনো ব্যাপার নয়, সে ভেবে নিল। এটা করতে গেলে যে ওই যে তুমি তোমার যাপন ভাই কীভাবে তুমি করবে, এই যে তুমি ওই সত্যজিৎটার প্রসঙ্গ নিয়েই আমি বলছি, এই যে রণেনদার কথা আমি বলছি, রণেনদাকে তো এই শহরে পেয়েছি আমি, তার কাছে যেগুলো শিখেছি সেরকম মানুষ তো আমি গ্রামে গিয়ে পাইনি, পেয়েছি খুব কম। কালিদাকেও তুমি শহরে, তাই তো শহরে পেয়েছি। তাহলে আমার অবশ্য বেশি সক্ষতা আমার রণেনদার সঙ্গে বলতে দ্বিধা নেই, বেশি, উনি আমাকে বেশি করে দিয়েছেন শুধু গান নয়, উনি আমায় দিয়েছেন ওনার ভালোবাসা, ওনার সময়, বড় মূল্যবান সময় উনি আমি পেয়েছি ওনার। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা তুমিও বললে এবং আমিও এটা খুব ফিল করি যে আমরা যখন দেখি যে কিছু ছেলে মেয়েকে দেখলাম যে তারা একেবারেই অন্য ধারার গানে শিখলো, বড় হলো, রবীন্দ্রসঙ্গীতও শিখলো ভালো করে, তাদের দেখলাম রবীন্দ্রসঙ্গীত গাইছে ভালো, বা লতাজির গান ভালো গাইছে, প্রতিমা বন্দ্যোপাধ্যায় গান অসাধারণ গাইছে, কিন্তু হট করে একটা ঘটনাচক্রে বা কোনো রিয়েলিটি শো বা কোথাও একটা, তাদের খালি রিয়েলিটি শো বলেই বলবো না, ওটা হাওয়া, মানে বাজার কি চাইছে সেটাকে বিচার করে পাল্টায়, সেরকম কি বাজারে চলছে। হ্যাঁ, কিন্তু বাজারে চলছে ঠিক আছে, কিন্তু এই যে হট করে একটা কোনো একটা কিছুতে গিয়ে তাদের প্যাকেজিং কথাটা বলছি, প্যাকেজিংটা এমন একটা হলো যে সেই প্যাকেজিংয়ে সে কিন্তু পুরোপুরি তার যা শেখা ছিল পুরোটা সেটাকে বন্ধ করে দিয়ে ওই 10খানা যে খাতা বার করে লোকগীতি সেটাকে ভালো করে প্র্যাকটিস করে সেটাই চলছে। তো এইটা তোমাকে তুমি এটা কি বলবে যে আমি যে শেখা থেকে এই যে প্রফেশনাল ফিল্ডের যে ট্রান্সফরমেশনটা,
এটা তুমি কি দেখছো এখন আর কি হওয়া উচিত? আমি দেখো, আমি আগেও যে কথাটা বললাম সেই হিসেবে বললাম, এরা তো নতুন, কিন্তু যারা দীর্ঘদিন ধরে গাইছে, যাকে তুমি আধুনিক শিল্পী হিসেবে জানো বা রবীন্দ্রনাথের গানও জানছো, হঠাৎ করে দেখছো সে একখানা ঠিক সে নিজে ঠিক করে নিচে আর ফোক গাইবে। এটা কি ভালো কথা? তুমিও তো বললে না এটা এত কখনো উচিত না, কোনো প্রকৃত শিল্পীর এটা উচিত নয়। গায়ক মানে সে তো একটা, তার একটা চিন্তা, মানে একটু তো মস্তিষ্কের ব্যাপার আছে ভালো লাগার সঙ্গে, তার রুচি, শিক্ষা। শিক্ষা রুচির ব্যাপার আছে। এদের তো আরেকটু কনসিডার করা যায়, তারা যদি এই ভুল করে, সে নিজে যদি ভেবে না একটা ফোক গাইবে, মানে বিষয়টার প্রতি তার কোনো আনুগত্য নেই, ভালোবাসা নেই, কোনো ডেডিকেশন নেই। এটার জন্য ওই যদি সামান্য হলেও যে এই মানুষগুলোর সঙ্গে ওঠা বসার অভিজ্ঞতা নেই, সে হঠাৎ হঠাৎ ভেবে নিল বাজারে চলছে একটা ফোক গান গে। এই ক্ষেত্রেও তাই আমি বলবো তাদেরকে এটাই, যে তোমার প্যাশনটা কোথায়। আজকে আমি একই সঙ্গে তোমার দুটো উত্তরে যাবো, কারণ তুমি একটা প্রশ্ন করেছিলে যে কী করে প্রফেশনে এলে। আমি কিন্তু কোনোদিন ভাবিনি কিন্তু এটা আমার প্রফেশন না, হতে তুমি পারে। কি করে এলে? হ্যাঁ, ওটা আগেও জিজ্ঞেস করেছিলাম। আর এখন কিভাবে? হ্যাঁ, এখন আমি বলছি যে এটা আমি কিন্তু তখন ভাবিনি যে আমি এটা আমার প্রফেশন করবো বা কিছু, কখনো ভাবিনি। আমার এটা ছাড়া আমার হবে না। আমি লোকগান ছাড়া আমি থাকতে পারবো না। মানে গ্রামে গ্রামে ঘুরে গানের টানেই গ্রামে যাওয়া, কিন্তু আমার গ্রামের মানুষের জন্য আমার ভীষণ প্রাণ কেমন করে। ফিদেল কাস্ত্রো, তারপরে এই সেই হেন্না তেন্না গ্রামের মানুষ, লেনিন, মার্কস, হেন্না তেন্না গ্রামের, এইসব কোনো ভাবনা চিন্তা নেই। আমার কিন্তু টান ছিল গানে, গ্রাম মানে যেমন ধান আছে তেমনি গান আছে, আমার ভালো লাগার গান আছে। এই টানেই কিন্তু গ্রামে যাওয়া, এই দিনের পর দিন ওখানে থাকা, পড়ে থাকা, বিভিন্ন জায়গায় ঘুরে সেই টানেই। তাই আমি কখনো ওটা ছাড়া ভাবতে পারিনি। আমি কিন্তু গায়ক হবার জন্য হলে তার কিশোর কুমারের গান গাইতে পারতাম, বা ধরো হেমন্ত মহাদেব। আমার বাড়িতেও বলতো এইসব গান কী গাছ, এই গানগুলো তো তো তারা বলতো এই কারণে যে আমার এত প্যাশন, কিন্তু জীবনে কি করব আমি, এই নিয়ে তাদেরও চিন্তা। যে এই গান কি এই অ্যাকসেপ্টেড এই হবে? যে অ্যাকসেপ্টেড হবে, এই কী সব ট্রাইবাল গান মানে জানে না কেন। এমনকি যদি লোকগানও যদি তুই পল্লীগীতি বলতে হলে, পল্লীগীতি যদি গাছ, নির্মলেন্দু চৌধুরী বা অমর পাল বা এরা যা গান গায় সেই গান, কিন্তু আমাকে তো পাগল করছে যেই গান শোনা যায় না। মানে লোকগানের কথা আছে না, যার হাতে খাইনি সে বড় রাঁধুনি, আর যাকে দেখিনি সে বড় সুন্দরী। আমার সেই নেশায় আমি মজে গেছি, যে কত অজানা গান। কারণ সবচেয়ে বড় খেলার শেষে যে আমার বন্ধুরা আমাকে অ্যাপ্রিসিয়েট করতো এই জায়গাতেই, যে স্বপন এমনি যে লোকগান আমরা যে শুনি, তার বাইরেও এত গান আছে যেগুলো জানি না। এই জায়গাটাই আমাকে কিন্তু উদ্বুদ্ধ করেছে, যে এই অজানা অচেনা গানগুলোকে আমার সংগ্রহ করতে হবে, আসতে হবে। তুমি দেখো না, আমি যে অ্যালবাম করেছি সব অজানা গান নিয়ে আমি এসেছি। আর আমি এর জন্যে আহ্লাদিত, ওপরওয়ালার কাছে আমার মানে কৃতজ্ঞতার শেষ নেই, যে এই গানগুলো লোকে আঁকড়ে ধরলো। দেখো আমার ভাবনাটা তো তাদের কাছে পৌঁছতে পারলাম আমি, এটা তো কম কথা নয়। আমি এদের কাছে সেটাই বলা, যে তোমার তো একটা লক্ষ্য থাকবে, তোমার তো একটা বিশেষ ভালো লাগার জায়গা থাকবে, যেই জায়গাটা ছেড়ে তুমি থাকতে পারো না। এরকম একটা আদর্শ তৈরি করো আগে, সে যে গানই হোক, যে গানই হোক, সেটাকে ধরে বসতে হবে। সেটাকে ধরে বসে থাকো। আজকের কিন্তু দেখো আমি তো এটাই বলতে পারি, আমি তো ওটা ধরেই বসেছিলাম বলে কিন্তু আমি নিজস্ব জায়গা পেয়েছি, যেটা আমার একেবারে খাঁটি। বাপ ঠাকুরদা, অমুক কাকা, অমুক দাদা, অমুক ডন ফন, কারোর কথা শুনে আমি গান গাইনি, যে বাবা এই গানটা লিখেছি, এই গানটা তুমি একটু গিয়ে দাও, তা তোমার এই রেকর্ডের খরচাটা আমি দিয়ে দেবো। আমি তো এই প্রপোজালে যাইনি, আমার হয়নি। আমার কোম্পানি থেকে বলেছিল যে ভাই এখন তো সবাই টাকা পয়সা দিয়েই রেকর্ড করে, তুমি যদি আসো তুমি টাকা পয়সা দিয়ে করতে হবে। আমি করবো না, আমার অত কিছু নেই যে রেকর্ডটা না করলে আমার গান বাজনা বন্ধ হয়ে যাবে। আমি তো করিনি। শেষমেশ তো আমাকে বিশ্বনাথ চট্টোপাধ্যায় সমস্ত দায়িত্ব নিয়ে তো আমার অ্যালবাম বার করেছে। তুমি বাচ্চাদের এখন কি বলবে? আমি ওটাই বলবো, যেটা আবার রিপিট করতে হবে আমাকে, যে তোমাদের একটা আদর্শ হোক। গান বাজনাটা শুধু মানে বিনোদন তো বটেই, তার সঙ্গে একটা নিজের ভালো লাগা, রুচি। তুমি যে এত এড়ে উঠেছো, তোমরা সবাই তো শিক্ষা নিয়েছো, স্কুল কলেজের শিক্ষা তো সম্পূর্ণ শিক্ষা নয়, তোমার বাড়ির থেকেও তো একটা শিক্ষা আছে। আর তোমার নিজস্ব একটা আদর্শও তো থাকবে, যে আমি যেটা ভালোবাসি সেটা নিয়ে আমি থাকবো। না, আরেকটা জিনিস এবার আমি বলি, একটু অন্য অন্য ধরনের হয়তো প্রশ্নটা হবে। একটা তো শিক্ষা হলো, ধরো আমি শিখলাম। প্রথমে আমাকে একটা জিনিস বলো তো, যে জিনিসটা আমি তোমার কাছ থেকে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে পল্লীগীতি আর
এই লোকায়ত সঙ্গীত লোকগীতির মধ্যে লোকগীতি। ফারাকটা কি? আচ্ছা, প্রথমত লোকায়ত না, কথা হচ্ছে লোকায়ত, মানে লোকায়ত বলে। যাকে আমার কথা হচ্ছে যে পল্লীগীতি, সব পল্লীগীতিকেই লোকগীতি বলতে পারো, লোকগান বলতে পারো, কিন্তু সব লোকগানই পল্লী গান নয়। কেন এটা বোঝাস বলো? ধরো পল্লী গানটা, লোকগানটা হচ্ছে তুমি একটা বিহারের একটা ভোজপুরি গান গাও না, লোকগান। তুমি উডিগাত্রীর গান গাও, ফোক সং, লোকগান। কিন্তু পল্লী গানটা, সেটাকে পল্লীগীতি তুমি বলতে পারো না। তা পল্লীগীতিটা? পল্লীগীতিটা পল্লীর গান, যেটা বিশেষত পুরো অঙ্গের বিশেষ অঞ্চলের গান, এক একটা অঞ্চলের গানকে সেটা পল্লী হিসেবে পল্লীর গান, পল্লীগীতি বলা হয়। আচ্ছা 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 আচ্ছা। সেটাকে তুমি লোকগান বলতে পারো। তবে ঝুমুর একটা পল্লীগীতি বলা হ্যাঁ, যায়? পল্লীগীতি বলা যায়। কিন্তু পল্লীগীতি শব্দটা না, আমি এটা চেঞ্জ করেছি। প্রথম আমি লোকগান শব্দটা ব্যবহার করেছি, তাকে লোকসঙ্গীত বলা হতো, পল্লীগীতি বলা হতো। আমি বললাম লোকগান, কারণ ধরো লোকগান হচ্ছে কবি গান, হ্যাঁ, ছড়া গান, যে কোনো গান। এটা লোকগান অনেক সহজ শব্দটা, গীতি শব্দের থেকে সহজ। লোকসঙ্গীত তো ঠিক আছে, কিন্তু লোকগান শব্দটাকে আমি আমার অ্যালবামে প্রথম ইউজ করি, যে ওটি ভাষাটা বলতে অনেক সহজ, পরিষ্কার। বাহ, খুব ভালো এক্সপ্লেনেশন। আর না, আরেকটা বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে যদি যে যারা প্রেজেন্ট করবে, ধরো তারা শিখলো টিকলো সব কিছু করলো, কিন্তু সময়ের নিয়মে তো প্রফেশনাল প্রেজেন্টেশনটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। দেখো, তোমার আগে এরকম জিন্স পরে কেউ করেনি, তুমি একটা রুল ব্রেক করেছো, অনেক অপোজিশন তুমি ফেস করেছো, তুমি বললে, কিন্তু তুমি ওখানে সুমনদা কিন্তু বলতে, স্বপন তুমি কিন্তু আমাদের মধ্যে প্রথম যে জিন্সের প্যান্ট পরে একজনকে তো ব্রেক করবে, একজনকেই তো ব্রেক করবে। তুমি করেছো, সুমনদাও অসাধারণভাবে করেছো, অনেকে নচি যেরকম একটা অদ্ভুতভাবে ব্রেক করেছে। তোমরা তো সব ট্রেন্ড সেটার, মানে ট্রেন্ড তো সেট করতে হবে। এবার আমার কথা হচ্ছে, যেটা হয়ে গেছে, এবার তোমার মতন যদি কেউ হয়, তাহলে তোমার মতন হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি কি সেই ধরনের প্রেজেন্টেশনকে অ্যাপ্রিসিয়েট করবে, যেখানে লোকগানের মতোই হচ্ছে, কিন্তু তার সাউন্ড ডিজাইনটা পুরো পাল্টে যাবে? হ্যাঁ, হতে পারে। আমার এই ব্যাপারে কোনো ছুত এই ব্যাপারে তুমি কি বলো তো? আমরা বাচ্চাদের কি করা উচিত? দেখো, সবচেয়ে বড় কথা এরকম করতে গেলে কি করতে হবে? শরৎ, এর উত্তরে তোমার কাছে কিন্তু আছে। তুমি প্রশ্ন করলে, তার কাছে তুমি বলতে পারতে। দেখো, আমি মিলে একটা ভাবনা ভেবেছিলাম, সেখানে আমিও বলেছিলাম যে দেখো, স্যাক্সোফোন নিয়ে করলে, একটা অন্য ইনস্ট্রুমেন্ট নিয়ে করতে চাই, কেমন হয়। আমি স্যাক্সোফোনে ভালো লাগাটা তোমায় বলেছিলাম, এবং আমার ভীষণ ভালো লাগে ধরো ফ্লুটের পার্ট যদি স্যাক্সোফোনে বাজে, আজ গানটার যে সোল, সেই সোলটা সেই গানের মতোই থাকলো। বাজলো অন্য একটা ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টটা অন্য দেশের, কিন্তু তার সোলটা কিন্তু এক থাকছে। তার মানে যদি সাউন্ড ডিজাইন যেটা করা হবে, হ্যাঁ, সেই সাউন্ড ডিজাইনটা যেন ওই গানটার যেটা বলতে বক্তব্য, যেটা সেটাকে যেন ডিস্টার্ব না। শুধু ডিস্টার্বের কথাটা অনেক পরে, সেটাকে যেন সমৃদ্ধ করে, কোনো জায়গায় যেন তাকে স্পর্শ করে, তার মানে হাত ধরার থেকে তাকে আলতো স্পর্শ করে, যেন খুব মধুর আন্তরিক স্পর্শ যেন থাকে। মানে আমাকে কিছু করতে হবে, এখন যেটা হয় এটা করতে গিয়ে সেটা জোর করে হচ্ছে, মিশছে না। মানে ওটা কেন হচ্ছে তোমার কি মনে হয়? কেন হচ্ছে? কারণটা একটু বলো। যারা সিরিয়াস গান বাজনা করবে ভাবছে, ভালোভাবে নতুন সাউন্ডস্কেপে পল্লীগীতি বলো বা লোকগান বলো প্রেজেন্ট করতে চাইছে, তাদের কাছে একটা ভালো বার্তা যাবে। না, বার্তা দেওয়ার উদ্দেশ্য না। বার্তা মানে কি? আমি খালি এটা বলতে পারি যে আমার অভিজ্ঞতা এবং আমার অনুভূতি। বার্তা মানে জ্ঞান। বুঝতে পেরেছি। সেটা আমার মনে হয়, যেটা ভাবো, প্রথম গানটাকে তো দেখবে, গানের ওটা অনুষঙ্গ, এটা ফার্স্ট থিং। যে গানটা, তুমি যে গানটা গাইবে, গানের অনুষঙ্গ হিসেবে সেটা থাকছে, সে তবলা থাকুক, বাঁশি থাকুক, যাই থাকুক, সাজেশন তো আসছে। সেক্ষেত্রে দেখতে হবে অনুসারী হচ্ছে, মানে ভাবনাটা অনুসারী হচ্ছে কিনা। আজকের এই গানটার সঙ্গে খলি বাজবে এমন কোনো ভাবনা নিয়ে আমি থাকতে চাই না। সেটাকে যদি অন্যরকম কিছু ভাবা যায়, সেটা দেখতে হবে যে আমি অন্যরকম করতে চাইছি বলেই করব, তা নয়। এটাকে একটু অন্যরকম সাউন্ড স্কেপটা যদি একটু চেঞ্জ করা যায়, দেখি না কেমন হয়। এই কৌতূহলটা থাকা ভালো, সব সময় থাকা ভালো। আমি যে ইনস্ট্রুমেন্টটাও প্রথম তো আমি তৈরি করেছি, এর কনসেপ্টটা ব্যাঞ্জো এবং গিটারের কম্বিনেশনে।
আগে তো আফ্রিকান ব্যাঞ্জোর অরিজিন তো আফ্রিকা, হুম, তারপর নানা দেশে নানাভাবেই হয়েছে। আমিও কিন্তু এখানে দোতারার সঙ্গে গিটারকে নিয়ে কীভাবে মিলিয়ে যাতে ইজি করা যায়, স্কেল চেঞ্জ করা যায়, এরকম ভেবেই কিন্তু ইনস্ট্রুমেন্টটা কেপো ইউজ করছো। হ্যাঁ হ্যাঁ। তার ফলে আমাকে কিন্তু মুকুন্দ বিশ্বাসের সঙ্গে আমি দীর্ঘদিন আমার যে কত সুন্দর সুন্দর সময় কেটেছে, লোকে বলবে স্ট্রাগল, একদম নয়, আমি ভীষণ এনজয় করেছি। মুকুন্দ বিশ্বাস এখনও বলে যে আপনি এসেছিলেন, নইলে এই ইনস্ট্রুমেন্টটা আমাদের তৈরি করতে হতো না, বিক্রি হতো না। তো এখন এটাই চলছে। এখন ওইটা বসে কিভাবে কি সাউন্ড হচ্ছে কি নাম দিয়েছো তার instrument-টার? কোনো নাম এটা দিয়েছো? তখন নামকরণ আমি ব্যাপারটা ইয়ে করি না, তবে জ্ঞানবন্ধু চৌধুরী উনি একজন লোকসঙ্গীত মানে মিউজিকোলজিস্ট, উনি আমায় বললেন যে স্বপন এটা আমি একটা নামকরণ করি। বড় ভালো মানুষ, উনি বললেন যে এটার নাম দিলাম স্বপন তারা। বাহ, স্বপ্ন তারা বা স্বপন তারা। স্বপন তারা, বাহ, এটা ভালো হলো না। আমি যেটা আমার মনে হয় যে একটা গান, তবে স্বপ্ন তারাটা আমি বলি এই কারণে, স্বপনটা বলতে গেলে আমার নিজেরই একটু অস্বস্তি হয়। স্বপ্ন তারা ওনাকে, হ্যাঁ স্বপ্ন তারাও রাখতে যাই হোক, স্বপন তারা, স্বপ্ন তারা, যারা যেভাবে স্বপ্ন বলবে, রয়েছে তার সঙ্গে একটা। যারা যেভাবে বলবে, না যেটা বলা আমার মনে হয় যে সাউন্ড ডিজাইন যে করছে, মানে একজন তো গান আর সাউন্ড ডিজাইন যদি উনি করেন তো ভালো, যদি অন্য কেউ করে, মানে আমি যে কোনো গানই বলছি, তার সেই গান বাজনা সম্বন্ধে একটা সম্যক ধারণা থাকা উচিত নিশ্চয়ই, যে আমি কি করছি। তুমি যখন আমাকে গানটা দিয়েছিলে, একদম একদম। তার আগে আমি সঙ্গে সঙ্গে করিনি, আমি গানটা নিয়ে ভেবেছিলাম, হ্যাঁ 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 এবং হ্যাঁ। তারপরে আমরা ওয়ার্ল্ড মিউজিকে Right, এটা right, করেছিলাম। তুমি আমাকে মুড বলে দিয়েছিলে, হ্যাঁ, তার আগে একটা স্ক্রিপ্ট গেছিল, কি সুন্দর হয়েছিল তো তো। সুতরাং সেইটা করে তারপরে একটা জায়গায় মানে একটা সময় দাও। আমার কথা হচ্ছে যখন সাউন্ড ডিজাইন করা হয় তাই তো। তখন ওইটা কি বলতে চাইছে যে আর্টিস্ট, মানে যে মেন সিঙ্গার, তার কাছ থেকে কিন্তু প্রথম জানা উচিত যে এটা কি বলতে Right, right. চাইছে। এবং ওটার জন্য তুমি অনেক অনেক সময় দিয়েছিলে, হ্যাঁ। সময় দিয়ে ভাবনা চিন্তা হয়েছিল বলেই কাজটা শুরু। কাজটা খুব ভালো, সে একটু শোনা যাক না। এক স্যাক্সোফোনটা মিসিং, আপনার কিছু মনে মনে করবেন করবেন না। হ্যাঁ, ওটা কিছু করার নেই। ওটা পরে আমরা প্যাচ করে দেবো না, কি বলে এখন? হ্যাঁ, ওটা নিয়েও কথা বলবো তোমার সাথে। না সত্যি কত ভালো ভালো আগে ভাবনা, এবং আমরা পরিসর পেয়েছিলাম। Absolutely. আর এইচএমভি থেকেও তোমাকে অনেক লিবার্টি দিয়েছিল, নিশ্চয়ই, তারা এখন তো নিশ্চয়ই। কোনো কোম্পানি সেটা দেয় না, তুমি যে সেভাবে করবে গুছিয়ে। তাই তো, তাই। একটা ভালো একজন সেই মিউজিশিয়ানকে তার তো সেই দক্ষিণাটা তবে দেওয়া দরকার। হ্যাঁ, আর করিম সাহেবের এই ব্যাপারগুলো আমি কোনোদিন ভুলি না। করিম সাহেব আমাদের এইচএমভির একজন, দিলীপ দার কথা বলছিলাম, দিলীপ দা, এরা এইসব মানুষজন না, আমাদের। সত্যি তাই। হ্যাঁ, তুই ভালো করে ভাবো, 3 দিন 4 দিন পরে এসে, 1 সপ্তাহ পরে এসে ভালো করে রেকর্ড করবো, চল। সত্যি তাই। আচ্ছা, একটা নাবির গাই, কথোপকথনের মধ্যে দিয়ে বলছি তো। একটা নাবি। কান্দিয়া আকুল হইলাম ভব নদীর পারে, মন তরে খেবাপার করে। কান্দিয়া আকুল হইলাম ভব নদীর পারে, মন তরে খেবাপার করে। সুসময়ে দিন গুইয়া অমন সময়ে, অমন সময়ে আইলাম নদীর পারে। সুসময়ে দিন গুইয়া অমন সময়ে, অমন সময়ে আইলাম নদীর পারে। মাঝি তোর নাম জানি না, মাঝি তোর নাম জানি না, আমি ডাক দিমু খারে, আমি ডাক দিমু খারে।
কে বাবার খান দিয়া আহুল হইলাম ভব নদীর পারে মন করে কে বাবার মন করে কে বাবার মন করে কে বাবার আহা, সাধু সাধু সাধু, ক্যা বাত ক্যা বাত ক্যা বাত, কি কম্পোজিশন বলো তো? আর কম্পোজিশন শেষ হচ্ছে কোন ঝিম হয়ে হ্যাঁ সত্যি তাই আর রণদার কণ্ঠ শোনা সেই হ্যাঁ সেই মেঘে ঢাকা তারার মধ্যে হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা আইকনিক সং। না আমরা অলমোস্ট শেষের দিকেই এসে গেছি বোধহয়, অনেক কথা পথ শেষ মানে ট্রেনে যাত্রা হচ্ছে গন্তব্য চলে আসছে নাকি গন্তব্য হ্যাঁ চলে আসছে, কিন্তু মনে হচ্ছে ট্রেনটা চলুক, চলতেই থাকুক, কেননা এই ধরনের আড্ডা মানে আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তোমাদের সাথে ইন্টারাকশন এই ধরনের তো হয় না, সত্যি ফলে আমাদের এই যে একসাথে হওয়াটা, হ্যাঁ। এটা আমার কাছে একটা ইন্ট্রোস্পেকশন এবং নিজেকে জানা। এবং তুমি যে বললে তুমি হয়তো এটা জানো না, আমি সত্যি হয়তো সেটা জানি না। না না তাছাড়া বলার সুযোগ হয় না কিছু, হ্যাঁ এই ব্যাপারগুলো তো আমারও জানা দরকার। না, এবার আমাকে তুমি জাস্ট একটা শেষের দিকে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই তো বললে যে যেভাবে লোকগান প্রেজেন্টেড হচ্ছে তুমি খুব একটা খুশি নও, যেভাবে কম শিখে দু চারটে গান শিখে যেভাবে প্রেজেন্টেড হচ্ছে, এটা একদিক। আর একটা হচ্ছে ভালো করে শিখে একটু নতুন মোড়কেও এটা প্রেজেন্টেড হোক উইদাউট ডিস্টার্বিং দ্য এসেন্স অফ দ্য Right, সং। right. এটা তুমি বোধহয় এবং সাধারণত একটা কথা বলে না তুমি 10,000 কবিতা পড়লে একটা কবিতা লেখা যায়, এই যে কথাটার এটার তো মানে আছে। আমি 4টে গান শিখে 4টেই গাইব, তোমাকে অজস্র গান, আমি তো না দেখে 1000 গান যে আমি গাইতে পারি এই ক্ষমতাটা কে দিয়েছে আমি জানি না। এটা কিন্তু আমার যেটা মনে হয় এটা ভালোবাসা থেকে, নিঃশ্বাসে প্রশ্বাসে গানগুলো শুনে আমি কতদিন এই যে গাজির গানটা গাইলাম, এটা তো 40 বছর আগের ঘটনা, তাহলে ওই গানগুলো তো থেকে গেছে মাথায় কতদিন আগে। ব্রেজনেভ সেই ইস্যুগুলো শুনলেই বুঝতে হবে, ব্রেজনেভ তো আইলিন মোদার দেশ, কত কথাগুলো বললাম ওই সময় ইস্যুগুলো কত বছর আগে। তখন পাতাল রেল শুরু হয়নি, টিউব রেল, তখন মাটি কাটা হচ্ছে 70s, হ্যাঁ। early 70s বোধহয়। পাতাল রেল চলিবে ফল ফলিবে, মানে এই যেভাবে ব্যাপারগুলো এসছে সব তখনও পাতাল রেল হয়নি। আমি বুঝতে পারছো যে অতদিনে গান আগে আমার রয়ে গেছে। তো তুমি এখন, যেহেতু আমরা শেষের দিকে এসেছি, আমি এবার খুব একটু তাড়াতাড়ি কতগুলো প্রশ্ন, দু একটা প্রশ্নই করবো। তুমি এখন কি বুঝছো, মানে নট অনলি মানে খালি এই ফোক মিউজিক নয়, মানে পল্লীগীতি নয়, লোকগীতি নয়, ওভারঅল মিউজিক সিনারিওটা এখানে কি বুঝছো? দেখো এটাই তো অনেস্টলি বল। না 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 আমি বলছি একটা কথা বলছি, মানে ফ্র্যাঙ্কলি বলো। ফ্র্যাঙ্কলি এখন ফ্র্যাঙ্কলি বলার কোনো পরিসর নেই, ফার্স্ট কথা। এটা হচ্ছে নাম্বার ওয়ান। মানে হ্যাঁ, সব কিছু ফ্র্যাঙ্কলি বলা যায় না, আচ্ছা, মানে সব ক্ষেত্রে সেই পরিসর এখন নেই বলছে। সেটা কখনোই সেভাবে এখন সেভাবে বলা যায় না, মানে পরিসরটা বুঝতে নেই। পেরেছি। আচ্ছা আর সবচেয়ে বড় কথা যে কেন কারু মনে লেগে যেতে পারে বা কারু আঘাত পেতে পারে এইসব ব্যাপার, তো সেই সবে যাব না। এবং আমরা সব কিছু সমঝেই তো চলি, তবু আমরা সব কথা বলতে হয়। এই যে তুমি বলছো না যে তাদের কি করবে, তারা কীভাবে যাবে এগোবে, না সেটা তো একটা, আমি বলছি এখনকার পরিসরে এখন যে গান বাজনা হচ্ছে ওভারঅল, সেইটা মানে বোথ প্রফেশনাল ফিল্ডে যে তুমি দেখছো চারিদিকে, বা যে ধরনের গান বাজনা চলছে চারিদিকে, এইটা সম্বন্ধে তোমার কি তুমি বুঝছো, মানে কোন দিকে দিশাটা কোন দিকে যাচ্ছে? এটা তো বলতে পারো কাউকে না 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 করে, না 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 ফ্র্যাঙ্কলি বলা যেতেই না, পারে। নিশ্চয়ই আমি ওটা যে বললাম তার মানে এই নয় কিছু বলবো না বলে, তা নয়। আমি তো পরিষ্কারভাবে যেটা বললাম সেটাই বলবো। দেখো আমরা যে সময়টা পেয়েছিলাম সেটা এখন নেই, এবং ওই যে ছোটদের সমালোচনা করলাম একটু আগে, আবার একটু মায়া করেও বলি যে ওরা অভাগা, ওদের পরিস্থিতি কিন্তু ওদেরকে এগুলো করাচ্ছে, ওরা করতে বাধ্য হচ্ছে। তার জন্য আমরাও দায়ী যে ওদের ভালো সময়টা আমরা দিতে পারিনি বা পাচ্ছে না, যার জন্য স্ক্র্যাচ করছে, যার জন্য হ্যাঁ ওদেরকে তো সার্ভাইভ করতে হবে। তো
মানে এটা কঠিন ব্যাপার, কিন্তু ওদের কিন্তু লড়াইটা সাংঘাতিক। কত মিউজিশিয়ান, কত গুণী গুণী মিউজিশিয়ান আছে বলো তো বাড়িতে বসে আছে এই সময়। না, সেটা সেটা কেন কেন বসে আছে? হচ্ছে কাজ, এখন কাজ কমে গেছে তাদের। আগে কত অনুষ্ঠান হতো, সাধারণ মানে সবাই ব্যস্ত থাকতো একটা সিজনে, মানে কাজ কাজ ছিল, এখন সেটা নেই। আজকে এই ছেলেমেয়েরা কোনোভাবে তুমি কিছু বলবে এখন লবি বা সিন্ডিকেট যেটা সেটাও আছে, এবং লবি তো আছে, লবি সিন্ডিকেটগুলো তো আছে, এবং সবচেয়ে মায়া লাগে তাদের তো হাতে প্রচুর কাজ। না না না, হ্যাঁ তাদের তার মানে একটা গোষ্ঠীর কাছে কাজ আছে, একটা না লবির। আর সবচেয়ে লাগে এটা তো এক ধরনের লবি, আরেকটা লবি আছে যারা যারা পজিটিভ ভাবছে তারাও কিন্তু সুবিচার করছে না তাদের লবি নিয়ে। মানে এই তো ছোট্ট একটা জায়গা প্রথম কথা পশ্চিমবঙ্গ, তার ভেতরে যদি এইভাবে লবি নিয়ে এইসবগুলো, তাহলে আর সংস্কৃতি থাকবে কি বলো, কি থাকবে তাহলে? এই লবি করে কিন্তু আমরা তাদের নিজেদেরও ক্ষতি হচ্ছে বা ক্ষতি হবে আলটিমেটলি। নিজেরা যারা লবি করছে তারা তো গান বাজনাই করে না, এরকমও হতে পারে। সেই তো, বা তাদের হয়তো গান বাজনা করা হয়ে গেছে, তারা এখন এটাই করছে, এটা এরকমও আমি আমার মনে হয়। আমি সিনেমাতেও তো ভীষণ মনে হচ্ছে যে সিনেমার গানের যে ক্ষেত্রে, সেটা তুমি কি বুঝছো সিনেমার গান? আমি সিনেমার গানটা নিয়ে খবর আমি রাখি না, কারণ ওটার ব্যাপার আর জানো না, আর ভাবছোই না। না কোনো কালে এককালে তো খুব সিনেমার গান, তুমি বাংলা গান তো শুনেছো? না, শুনেছি, সে ছোটোবেলায় শুনেছি। তার পরবর্তীকালে সিনেমার সঙ্গে আমার মানে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তরুণ মজুমদার, তপন সিনহা। না তপন সেন তার আগে গেছে, তরুণ মজুমদারের আগে। হ্যাঁ, কিন্তু এই মানুষজন, এই মানুষগুলো চলে যাওয়ার পর দেখো গান, পূর্ণেন্দু মিউজিক মানে ছবিতে মিউজিক, তুমি বলো না তরুণ মজুমদার, তারপর ঋত্বিক ঘটক, কি অসাধারণ কীভাবে লোকগানের ব্যবহার, সত্যজিৎ রায়, তারপর মৃণাল সেন, অতটা না হলেও তো মৃণাল সেনের সঙ্গে আমি কিন্তু মিউজিকে কাজ করেছি। উনি আমায় কাজ করিয়েছেন শেষ একটা ছবিতে। উনি হঠাৎ আমাকে স্বপন এই জায়গাটা কী করা যায় বলো তো, খুব বন্ধুত্বপূর্ণ মানুষ ছিলেন। তো যাই হোক, রাজেন তরফদার, আরে গঙ্গা না, হ্যাঁ গঙ্গা গান একটা করো না, মনে পড়ছে না, গঙ্গার গানটা অসাধারণ, আমার খুব ফেভারিট গান। যাই হোক, তো কিন্তু কি সুন্দর কাজ হয়েছে। হ্যাঁ, তো সেটা হয়েছে। তো মানে কবে থেকে তোমার ইন্টারেস্ট মানে চলে গেল? এটা ছবিতে এদের গানের একটা ভূমিকা ছিল, মানে ওনারা চলে গেল আর তোমার ইন্টারেস্ট নেই? না, ওনারা চলে গেল না, তারপর থেকে ধীরে ধীরে কেমনভাবে যেন আমার ছবির প্রতি আমার অতটা আগ্রহ নেই। কেন মানে ছবির গানগুলো খুব কম, ছবি আমার সেভাবে গান আমাকে কোনো ইম্প্যাক্ট কোনো হয়নি, কারণ আমি লোকগানের মধ্যেই মজেছিলাম, বুঝতে পারছো? লোকগানের এমন অনেক গান আছে যেগুলো আমার মনে হয় এগুলো কেন ছবিতে ব্যবহার। তোমার একটা ক্ষোভ আছে যে লোকগান এই লাস্ট 10-15 বছরে লোকগানকে সেইভাবে করা হয়নি, মর্যাদাও দেওয়া হয়। এটার কারণ কি? কারণ অনেক সিন বা অনেক টপিক তো এরকম হয়েছে যেটা গ্রামগঞ্জকে নিয়ে, সেখানে এটা করা হলো না কেন, তোমার কি মনে হয়? এটা হচ্ছে মেধা, একজন দায়ী মেধা মনন শিক্ষা। হ্যাঁ, মেধা মনন শিক্ষা, তারা এই ব্যাপারটাকে নিয়ে কালচারই করেনি তারা। আর ব্যবহার করলো এত বস্তা পচা গানগুলো ব্যবহার করে যে নতুন গান খোঁজে না, সেই ইচ্ছেটা নেই। লোকগান মানেই নাচতে হবে। হ্যাঁ, ঋত্বিক ঘটকের এমন প্যাশন ছিল, একটা লোকগান হতো তার ভালো লাগলো এমন, সেটাকে ভেবে সিকোয়েন্স ভাবলো। ধরো রণেদার কাছে শুনলো নমাজ আমার হইলো না আদায়, সে তখন ভাবলো কী করে এটাকে আমি ব্যবহার করবো ছবিতে। এই প্যাশন ছিল তাদের গানের জন্য। দারুণ দারুণ দারুণ। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ যে আমরা এতক্ষণ আড্ডা দিলাম। ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষ করবো ওই গানটা দিয়েই, নামাজ আমার হইল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাফলির একদম। হ্যাঁ, এটা দিয়ে আমরা ফেড আউট করবো। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। নমাজ আমার হইল নাই আদায়, এ নমাজ আমি পড়তে পারলাম না, দারুন খান্না সেরে দায়ী। নমাজ আমার হইল নাই আদায়, নমাজ আমি পড়তে পারলাম না, নমাজ আমি পড়তে পারলাম না, দারুন খান্না সেরে দায়ী। নমাজ আমার হইল নাই আদায়।
খালে ছিলাম আমি ঘুমের অজহরের নমাজের খালে ছিলাম আমি ঘুমের জহর গেল আইতে যাইতে আমার জহর গেল আইতে যাইতে আসর গেল কামের দাই নমাজ আমার হইল রায় নমাজ আমি পড়তে পারলাম না দারুণ খান্নাসের দাই নমাজ আমার হইল নমাজ আমার হইল নমাজ আমার হইল জয় গুরু, জয় গুরু, জয় গুরু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।